রুদ্র, জিপিএস ট্র্যাকারটা অলরেডি অ্যাক্টিভেট করা হয়েছে। নাটোর রোডের ওই অন্ধ গলি দিয়ে যে তিনটে কালো রঙের ল্যান্ড ক্রুজার ঢাকার দিকে এগোচ্ছে, এগুলোর উপর ড্রোন ক্যামেরা সেট করো। এই সিন্ডিকেটের লোকগুলো ভাবছে নওগাঁ আর নিয়ামতপুর বেল্টের পুরো ড্রাগ রুট তারা নিজেদের কবজায় নিয়ে নেবে। আর আর যে মাফিয়া কিং তার স্টুডিওতে বসে আঙুল চষবে। চৌধুরী সাহেবকে স্পষ্ট জানিয়ে দাও, আজ রাত ঠিক 12টা বাজার আগেই যদি বর্ডার বেল্টের সেই আসল কেমিক্যাল ফাইলের এনক্রিপশন কি আমার ডার্ক সার্ভারে সাবমিট না করা হয়, তবে কাল সকালে এই আন্ডারওয়ার্ল্ডের মানচিত্র থেকে পুরো বংশের নাম মুছে যাবে। বস, চৌধুরী সাহেব এই অঞ্চলের সবচেয়ে বড় মূর্খ আর নিষ্ঠুরতম ক্রাইম লর্ড। সে অলরেডি বুঝতে পেরেছে যে তার মেইন ডেটাবেজে কেউ একজন সাইলেন্টলি ঢুকে পড়েছে। তবে সে স্বপ্নেও কোনোদিন ভাবতে পারবে না যে যে ছেলেটা আজ দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের করিডোরে ছেঁড়া জুতো আর স্ত্রী ছাড়া একটা সাধারণ খয়েরি শার্ট পরে মাথা নিচু করে হেঁটে যাচ্ছিল, সবার ধাক্কা খেয়ে মুখ বুজে শুয়ে নিচ্ছিল, সেই আরিয়ানি আসলে পুরো আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র সম্রাট আর যে মাফিয়া কিং। এটাই তো আমার আশা, এটাই তো আমার আসল দাবার চাল রুদ্র। এই ভণ্ড সমাজ আর ভার্সিটির ওই অহংকারী বড়লোকের দল শুধু গায়ের পোশাক আর বাহ্যিক রূপ দেখে মানুষের ক্ষমতা বিচার করে। ক্যাম্পাসের ওই দামি গাড়ি চড়া ছেলেমেয়েরা আমাকে খ্যাত বলে, চাষার ছেলে বলে হাসাহাসি করে। ক্লাসের সবচেয়ে পেছনের ভাঙা বেঞ্চে একলা বসিয়ে রাখে। প্রফেসররা ভাবেন আমি একটা গরিব মেধাবী কিন্তু মেরুদণ্ডহীন ছেলে। ওরা এই মিথ্যে কুয়াশার ভেতরেই থাকুক, ওরা কোনোদিন জানতেও পারবে না যে যে হাতটা দিয়ে আমি কাল সকালে সয়েল সায়েন্সের অ্যাসাইনমেন্ট জমা দেব, সেই হাতটার একটা আলতো ইশারায় পুরো গ্লোবাল সিন্ডিকেটের কোটি কোটি টাকার বিজনেস এক সেকেন্ডে ধুলোয় মিশে যেতে পারে। ডার্ক রেডিওর ফ্রিকোয়েন্সি লক করো, আমি লাইভে আসছি। রাত তখন 12:15। পুরো রাজশাহী শহর যেন এক নিঝুম নিথর অন্ধকারে ডুবে গেছে। শীতের তীব্রতায় ছমছম করছে চারপাশ, বিশেষ করে পদ্মা নদীর ধারে টিবাদ এলাকাটা ঘন কুয়াশায় একদম আচ্ছন্ন হয়ে আছে। এই কনকনে ঠান্ডা রাতে সেখানে সাধারণ কোনো মানুষের থাকার কথা নয়। দূর দূরান্ত পর্যন্ত কোনো আলোর চিহ্ন নেই। কিন্তু টিবাদের ঠিক 3 নম্বর কংক্রিটের ব্লকের পাশে হেডলাইট নেভানো অবস্থায় একটা কুচকুচে কালো রঙের মাইক্রোবাস এসে থামল। গাড়ি থেকে ভারী বুট জুতো পরে নেমে এলেন এই অঞ্চলের কুখ্যাত আন্ডারগ্রাউন্ড ডন চৌধুরী সাহেব। তার পরনে দামি ওভারকোট, চোখে নিষ্ঠুর চাহনি। তার ঠিক পেছনেই হাতলওয়ালা চামড়ার পিপকেসে আর ভারী বিদেশি পিস্তল হাতে দাঁড়িয়ে আছে তার 2 বিশ্বস্ত কিলার, সাইম আর রিফাত। সায়েম, তুই কি নিশ্চিত যে নিয়ামতপুর বর্ডারের লাইভ ট্রেনিং কোডটা এই বিফ্রেশের ভেতরের ল্যাপটপে সুরক্ষিত আছে? আজ রাতের মধ্যেই দুবাইয়ের বায়ারদের কাছে এই ফাইলটা ট্রান্সফার করতে হবে। ডক্টর রাশেদ করিমের ল্যাব থেকে যে স্যাম্পলটা আমরা চুরি করিয়েছি ওটার পুরো ডাটা এই ফাইলে আছে। কোনো ঝামেলা হবে না তো? স্যার, আপনি একদম নিশ্চিন্ত থাকুন। আমরা পুরো ল্যাব এমনভাবে ক্লিন করেছি যে পুলিশের কোনো বাপের সাধ্য নেই এর সূত্র খুঁজে পায়। আর বর্ডারের বিজিবি চেকপোস্টের দিকে আমাদের লোক অলরেডি পজিশন নিয়ে নিয়েছে। তবে স্যার, একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে। আজ সন্ধ্যায় আমাদের ডার্ক ওয়েভের মেইন সার্ভারে একটা রেড অ্যালার্ট মেসেজ পপ আপ হয়েছিল। মেসেজটা পাঠিয়েছে স্বয়ং আর যে মাফিয়া কিং। হ্যাঁ স্যার, সাইম ঠিকই বলেছে। আরজে মাফিয়া কিং নাকি আমাদের এই রাতের মুভমেন্টের প্রতিটা সেকেন্ড লাইভ ট্র্যাক করছে। লোকটার নেটওয়ার্ক কতটা শক্তিশালী তা তো আপনি জানেন স্যার। আন্ডারওয়ার্ল্ডের বড় বড় কিংরা পর্যন্ত ওর নাম শুনলে ঘরের কোনায় লুকিয়ে পড়ে। আমার কেন যেন খুব ভয় করছে স্যার। এই কুয়াশার মধ্যে মনে হচ্ছে কেউ আমাদের দিকে নজর রাখছে। তোরা দুজন কি পাগল হয়ে গেছিস? আর যে মাফিয়া কিং কোনো ভগবান নয় যে এসে সুইজারল্যান্ড বা দুবাইতে বসে এই পদ্মা নদীর তীরের খবর পেয়ে যাবে। সে যতই বড় সম্রাট হোক, এই রাজশাহী আর নওগাঁর বর্ডার বেল্ট আমি নিজে তৈরি করেছি। এখানে আমার অনুমতি ছাড়া একটা পাতাও নড়ে না। ল্যাপটপটা গাড়ির
বনেটের উপর ওপেন কর, আমি নিজেই সার্ভার চেক করছি। চৌধুরী সাহেবের আদেশে রিফাত অত্যন্ত দ্রুততার সাথে চামড়ার ব্রিফকেস থেকে একটি মিলিটারি গ্রেড স্যাটেলাইট ল্যাপটপ বের করে গাড়ির বনেটের উপর রাখলো। কিন্তু সে লগ ইন করার চেষ্টা করতেই হঠাৎ করে পুরো ল্যাপটপের স্ক্রিনটা দাউ দাউ করে আগুনের মতো লাল হয়ে উঠল। স্ক্রিনের মাঝখানে ভেসে উঠল আরজে মাফিয়া কিংয়ের সেই ভয়ঙ্কর এনক্রিপ্টেড লোগো। স্পিকার থেকে কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ ছাড়াই ভেসে এলো সেই অতি চেনা, গভীর, ভারী এবং মারাত্মক মাদকতাময় কণ্ঠস্বর, যা শুনলে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় খুনিটার হাত পাও ঠান্ডা হয়ে আসে। আর যে মাফিয়া কিং লাইভে চলে এসেছে। গুড ইভিনিং চৌধুরী সাহেব, ওরফে বর্ডার বেল্টের সো কল্ড ক্রাইম লর্ড। আপনি বোধহয় ভেবেছিলেন পদ্মা নদীর ঠান্ডা বাতাসে বসে আপনি আর যে মাফিয়া কিংয়ের চোখ ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার কেমিক্যাল স্যাম্পল পাচার করে দেবেন। আপনার এই ধৃষ্টতা দেখে আমি সত্যিই বেশ বিনোদিত হয়েছি চৌধুরী সাহেব। কে কে লাইনে আছিস? সায়েম, রিফাত, আইপি অ্যাড্রেসটা ট্যাগ কর। কে কথা বলছি? তুই কি সত্যি আরজে মাফিয়া কিং? তুই আমার সিকিউর লাইনে কিভাবে হ্যাক করলি? তোর ক্ষমতা থাকলে সামনে আয়। আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা করে নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না চৌধুরী সাহেব। আর যে মাফিয়া কিংয়ের সার্ভার ল্যান্ডিং কোড ডিক্রিপ্ট করার মতো ব্রেন এখনও এই পৃথিবীর কোনো হ্যাকারের মাথায় তৈরি হয়নি। আজ দুপুর 2:30টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ল্যাবের বোর্ডে ডক্টর রাশেদ করিম যে জটিল সমীকরণটা লিখেছিলেন, ওটা আসলে কোনো পড়াশোনার বিষয় ছিল না। ওটা ছিল আপনার বর্ডার দিয়ে লিকুইড ড্রাগ পাচারের একটা রুটিন কোড। সে ভাবেনি ক্লাসের কোনো পড়াশোনার বিষয় ছিল না। সে ভাবেনি ক্লাসের পেছনের বেঞ্চের একটা সাধারণ অবহেলিত ছেলে ওটা 1 সেকেন্ডের ভগ্নাংশে নিজের মাথায় ডিকোড করে নেবে। স্যার, ও মাই গড, এই আর্চের গলাটা কেমন যেন চেনা চেনা লাগছে। এই ভয়েস টোন, এই নিখুঁত কথা বলার স্টাইল, এটা তো হতে পারে না। স্যার, ও আমাদের খুব কাছ থেকে ওয়াচ করছে। ওকে আমাদের এই ক্যাম্পাসেরই কেউ? ওকে আমাদের চেনে? হ্যাঁ স্যার, আমারও কেমন যেন চেনা লাগছে। এই কণ্ঠটা আমি আজ সকালেই করিডোরে শুনেছি বলে মনে হচ্ছে। কিন্তু কে? ক্যাম্পাসের কোনো বড় লোকের ছেলে এত বড় মাফিয়া কিং হতে পারে? স্যার, ও আমাদের চারপাশেই কোথাও লুকিয়ে আছে। চুপ কর তোরা, তোদের চেনা গলার মুখে ছাই দিয়ে বলি। আর যে তুমি যতই বড় কিং হও না কেন, তুমি একা একটা পুরো সিস্টেমের বিরুদ্ধে লড়তে পারবে না। আমি জানতে চাই তুমি কি? এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেতরে তোমার সেই স্পেশাল সোর্সটা কে, যে আমাদের প্রতিটা মুভমেন্ট তোমাকে লাইভ পাচার করছে? তাকে আমি আজ রাতেই কেটে পদ্মা নদীতে ভাসিয়ে দেব। চৌধুরী সাহেব, আপনি খুব বড় ক্রাইম লর্ড হতে পারেন, কিন্তু অপরাধের দুনিয়ায় আপনি এখনও একেবারে দুগ্ধপোষ্য শিশু। আপনি আমার সোর্স খুঁজছেন, অথচ আপনার সোর্স খোদ আপনার ক্লাসরুমের পেছনের বেঞ্চে বসে আপনার প্রতিটা পাপের হিসাব ডায়েরিতে লিখছে। আপনি যে ব্লু প্রিন্টের স্যাম্পল ফাইল খুঁজছেন, ওটা এখন আমার এই খয়েরি শার্টের পকেটে রাখা স্যাটেলাইট ডিভাইসের ঠিক পাশেই জ্বলজ্বল করছে। আরিয়ানের এই কথা শেষ হওয়ার সাথে সাথে চৌধুরী সাহেবের ল্যাপটপের স্ক্রিনে একটা লাইভ ভিডিও ফিড অন হয়ে গেল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটা অন্ধকার চিমসাম মেসের কাঠের টেবিলের উপর রাখা আছে সেন্ট্রাল ল্যাবের সেই নিখোঁজ হওয়া আসল কেমিক্যাল ফাইল, আর তার পাশে পড়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের একটা আইডি কার্ড, যার উপর স্পষ্ট অক্ষরে নাম লেখা আরিয়ান। তবে ভিডিওর অ্যাঙ্গেল এমনভাবে সেট করা ছিল যে আরিয়ানের মুখটা সম্পূর্ণ অন্ধকারে ঢাকা ছিল। শুধু তার আইডি কার্ডের নাম আর তার হাতে সেই বিশেষ রাজকীয় আংটিটা দেখা যাচ্ছিল। চৌধুরী সাহেব, সাইম আর রিফাত সেই স্ক্রিনের দিকে তাকিয়ে যেন জ্যান্ত পাথর হয়ে গেল। তাদের মুখে সমস্ত রক্ত 1 সেকেন্ডে শুষে নেওয়া হলো। তারা বিশ্বাসই করতে পারছিল না যে যাকে তারা আজ সকাল পর্যন্ত খ্যাত গরিব চাষের ছেলে বলে জুতোপেটা করার ভয় দেখাচ্ছিল, করিডোরে ধাক্কা মেরে খাতা ফেলে দিচ্ছিল, সেই ছেঁড়া জুতো পরা সাধারণ ছেলেটাই আসলে পুরো আন্ডারওয়ার্ল্ডের গডফাদার আর যে মাফিয়া কিং। রুদ্র, গত রাতের
সেই ল্যাপটপ ফিডটা দেখার পর চৌধুরী সাহেব আর তার 2 পোষা কুত্তা সায়েম আর রিফাতের হার্ট অ্যাটাক হওয়া বাকি ছিল শুধু। ওরা এখন আতঙ্কে কাঁপছে। কিন্তু মনে রেখো, ক্যাম্পাসের ভেতরে আমার এই ছদ্মবেশে যেন একটা সামান্য আঁচড়ও না লাগে। আজ ইউনিভার্সিটিতে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সয়েল সায়েন্সের একটা বড় প্র্যাকটিক্যাল ক্লাস আছে। আমি ঠিক 9টায় ভাঙা সাইকেলটা নিয়ে মেইন গেট দিয়ে ঢুকবো দুনিয়ার বুকে। আর যে মাফিয়া কিং যাই হোক না কেন, এই ক্যাম্পাসের ভেতরে সে শুধুই এক অবহেলিত গরিব আর শান্ত আরিয়ান। বস, আমার মাঝে মাঝে বুকটা ফেটে যায় যে মানুষের একটা মেসেজে পুরো এশিয়ান সাবকন্টিনেন্টের আন্ডারওয়ার্ল্ডের সিন্ডিকেট থরথর করে কাঁপে। সে কিভাবে এই ভার্সিটির কিছু অহংকারী বড় লোকের বখাটে ছেলে মেয়েদের অপমান মুখ বুজে সহ্য করে নেয়। আজকেও তো ক্যাম্পাসে ওই সাইম আর রিফাতরা আপনাকে সবার সামনে ছোট করার চেষ্টা করবে। আপনি কেন নিজের আসল পরিচয়টা ওদের সামনে এনে ওদের চিরতরে স্তব্ধ করে দিচ্ছেন না বস? রুদ্র, সমুদ্রের গভীরতা কখনো ওপরের ঢেউ দেখে মাপা যায় না। যে বাঘ শিকার করতে বের হয় সে নিজেকে ঝোপের আড়ালে লুকিয়ে রাখে, গর্জন করে নিজের অবস্থান জানান দেয় না। ওরা আমাকে খ্যাত বলে চাষা বলে আনন্দ পায়, পাক না। ওদের এই অহংকারী একদিন ওদের পতনের মূল কারণ হবে। আমার আসল পরিচয় যদি এই ক্যাম্পাসে এখন প্রকাশ পেয়ে যায়, তবে বর্ডারের পেছনের যে মূল বড় মাছগুলো আছে তারা সতর্ক হয়ে যাবে। তাই আজকেও আমি অপমানিত হব, আজকেও আমি চুপচাপ মাথা নিচু করে সব সহ্য করব। কারণ আর যে মাফিয়া কিংয়ের প্রতিশোধের আগুন যখন জ্বলে তখন তা কোনো আওয়াজ করে না। সকালে মিষ্টি রোদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্যারিস গগন শিরিষ গাছগুলো পাতা চিরে পিচঢালা রাস্তায় এসে পড়েছে। চারিদিকে মনোরম পরিবেশ। পিচঢালা রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা বড় বড় গাছ আর শিক্ষার্থীদের কোলাহলে ক্যাম্পাসটা মুখরিত। দামি দামি বাইক আর কার নিয়ে বড়লোকের ছেলেমেয়েরা ক্যাম্পাসে এসে আড্ডা জমাচ্ছে। ঠিক তখনই মেন গেট দিয়ে একটা পুরনো চেইনে জং ধরা ভাঙ্গা সাইকেলে প্যাডেল করতে করতে ভেতরে ঢুকলো আরিয়ান। তার পরনে একটা সস্তা ইস্ত্রি ছাড়া নীল রঙের সুতির শার্ট, পায়ে সাধারণ চটি জুতো আর চোখে মোটা ফ্রেমের একটা সস্তা কালো চশমা। কাঁধে ঝুলছে একটা পুরনো চটের ব্যাগ। আরিয়ান সাইকেলটা নিয়ে এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের ভবনের সামনে আসতেই এক বিকট শব্দে একটা দামি স্পোর্টস বাইক এসে তার ঠিক সামনে ব্রেক কষল। বাইক থেকে নামলো সাইম আর তার ঠিক পেছনে একটা দামি গাড়ি থেকে নেমে এলো রিফাত। গতরাতে সেই আর যে মাফিয়া কিংয়ের লাইভ ওয়ার্নিংয়ের পর তাদের দুজনের চোখে মুখের অবস্থা খুব একটা ভালো ছিল না। রাতের ঘুম ওড়ার কারণে চোখের নিচে কালি পড়ে গেছে, কিন্তু ক্যাম্পাসের সাধারণ আরিয়ানকে দেখা মাত্রই তাদের ভেতরে সে চিরচেনা অহংকার আর গুন্ডামি আবার মাথা চাড়া দিয়ে উঠল। তারা গতরাতের সমস্ত রাগার আতঙ্ক যেন এক নিরীহ ছেলেদের ওপর ঝাড়তে চাইল। এই যে আমাদের ক্লাসের ইন্টারন্যাশনাল খ্যাত চাষার ছেলে আরিয়ান চলে এসেছে। কিরে, তোর এই ভাঙা সাইকেলের হার্নটা তো তোর মতনই তোতলা। রাস্তা থেকে সর। প্রতিদিন সকাল সকাল তোর এই গরিবী চেহারাটা দেখলে পুরো দিনটাই মাটি হয়ে যায়। আরে সাহেব, ওরে শুধু শুধু বকে কি লাভ বল? চাষার ছেলে তো, মাঠে ধান চাষ করা আর এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের ল্যাবে সে মাটি ঘাটা ছাড়া ওর লাইফের আছেটা কি? এই আরিয়ান, তুই নাকি আজ সয়েল সায়েন্সের প্র্যাকটিক্যাল খাতাটা কমপ্লিট করেছিস? বের কর খাতাটা, আজ ওটা সাইম জমা দেবে। তোর মতো খ্যাতদের খাতা প্রফেসররা এমনিতেও দেখতে চায় না। সাইম ভাই, রিফাত ভাই, আমি অনেক কষ্ট করে সারা রাত জেগে এই খাতাটা লিখেছি। আমার তো আর কোনো সোর্স নেই, নিজের পড়াশোনা নিজেকেই করতে হয়। প্লিজ আমার খাতাটা আপনারা নেবেন না। প্র্যাকটিক্যাল ক্লাসের টাইম হয়ে গেছে, আমাকে ভেতরে যেতে দিন। আরিয়ান যখন অত্যন্ত বিনীতভাবে মাথা নিচু করে হাত দুটো জোর করে কাঁপা কাঁপা গলায় কথাগুলো বলছিল, তখন ডিপার্টমেন্টের করিডরে আরও অনেক ছাত্রছাত্রী জড়ো হয়ে গিয়েছিল। ক্লাসের অহংকারী মেয়ে তানহা এক কোণে দাঁড়িয়ে দামি আইফোন হাতে নিয়ে হাসছিল। কেউ একজনও আরিয়ানের পক্ষে কথা বলতে এগিয়ে এলো না, সবাই বরং তাকে নিয়ে মজাই নিচ্ছিল। স্যাম হঠাৎ করে এক চরম হিংস্রতায় আরিয়ানের কাঁধের
চটের ব্যাগটা টেনে মাটিতে ফেলে দিল। ব্যাগের ভেতর থেকে সস্তা কলম, দুটো খাতা আর একটা সেই এগ্রিকালচার ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের আইডি কার্ডটা ছিটকে পিছঢালা রাস্তায় পড়ে গেল। ঠিক যে আইডি কার্ডটা গতরাতে চৌধুরী সাহেবের ল্যাপটপের স্ক্রিনে দেখা গিয়েছিল, কিন্তু সাইমা রিফাত এতটাই অন্ধ ছিল যে তারা রাস্তার আইডি কার্ডের নামের সাথে আন্ডারওয়ার্ল্ডের সেই ত্রাস আর যে মাফিয়া কিংকে মেলানোর বিন্দুমাত্র সাহস বা বুদ্ধি পেল না। তোর এত বড় সাহস, তুই আমাদের মুখের ওপর কথা বলিস? এই রিফাত, ওর খাতাটা তুলে নে, আর এই ক্ষেত ছেলেটাকে বুঝিয়ে দে এই ভার্সিটিতে ওর আসল জায়গাটা কোথায়। এই নে তোর খাতা। রিফাত এক ঝটকায় আরিয়ানের খাতাটা তুলে নিয়ে সাইমের হাতে দিল আর নিজের দামি বুট জুতো দিয়েও আরিয়ানের মাটির ওপর পড়ে থাকা আইডি কার্ডটা সজোরে মারিয়ে দিল। আরিয়ানের সেই আইডি কার্ডের ওপর এখন বুটের কাদা আর ধুলো লেগে আছে। শুধু তাই নয়, সাইম যাওয়ার সময় আরিয়ানের ভাঙ্গা সাইকেলটাতে একটা লাথি মেরে ট্রেনের পাশে ফেলে দিল। আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে রইল, তার চোখ দুটো চশমার আড়ালে সম্পূর্ণ শান্ত, শীতল আর স্থির ছিল। তার শরীরে বা মুখে কোনো রাগের বহিঃপ্রকাশ ছিল না। সে এক ফোঁটা কান্নাও কানল না, কোনো প্রতিবাদও করল না। সে অত্যন্ত শান্ত পায়ে মাটিতে বসে পড়ল এবং কাদা লেগে যাওয়া আইডি কার্ডটা তুলে নিজের শার্টের কোণা দিয়ে আলতো করে মুছে নিল। করিডরে সবাই যখন হাসতে হাসতে ক্লাসরুমের দিকে চলে গেল, তখন আরিয়ান ধীর পায়ে উঠে দাঁড়ালো। সে তার সাইকেলটা টেনে সোজা করলো এবং নিজের চটের ব্যাগটা কাঁধে তুলে নিল। তার এই শান্ত, নিরীহ আর অসহায় রূপ দেখে কেউ স্বপ্নেও কল্পনা করতে পারল না যে এই ছেলেটার পকেটে যে সাধারণ ফোনটা রাখা আছে সেটা ডাক নেটওয়ার্কের একটা মাত্র মেসেজ। আজ রাতের মধ্যে সাইম, রিফাত আর চৌধুরী সাহেবের পুরো অস্তিত্ব এই পৃথিবী থেকে চিরতরে ভ্যানিশ হয়ে যেতে পারে। আরিয়ান ক্লাসরুমের দিকে হাঁটতে হাঁটতে তার পকেটে স্যাটেলাইট ডিভাইসে একটা ভাইব্রেশন ফিল করলো। সে এক পলক স্ক্রিনের দিকে তাকালো, সেখানে রুদ্রর মেসেজ এসেছে। বস, চৌধুরী সাহেবের বর্ডারে 3টা ল্যান্ড ক্রুজার আমাদের ছেলেরা ঘিরে ফেলেছে। আপনার জাস্ট একটা আদেশের অপেক্ষায়। আরিয়ান চশমাটা নাকের উপর একটু ঠিকঠাক করে মনে মনে হাসল। তার সেই রহস্যময় রূপ আর পরিচয় ক্যাম্পাসের এই ইঁদুর বেড়ালের খেলার পেছনে সম্পূর্ণই গোপন রয়ে গেল। রুদ্র, খেলাটা এবার আরও বেশি গভীর আর অন্ধকার হতে চলেছে। সায়েম আর রিফাতকে দেখেছো? ওরা ভাবছে ওরা আমাকে করিডোরে ধাক্কা দিয়ে খুব বড় বীরত্ব দেখিয়েছে, কিন্তু ওরা জানুকও না ওদের ওই অহংকারের আড়ালে থাকা প্রতিটা গোপন তথ্য এখন আমার হাতের তালুর মতো পরিষ্কার। আজ থেকে আমি ক্যাম্পাসের প্রতিটি কোণায়, প্রতিটি মানুষের ওপর সাইলেন্ট অবজারভেশন শুরু করছি। ক্লাসরুমের পেছনের ওই ভাঙা বেঞ্চটা আমি কোনো সাধারণ বসার জায়গা নয় রুদ্র, ওটা আমার আন্ডারগ্রাউন্ড সাম্রাজ্যের থিঙ্ক ট্যাঙ্ক। পুরো ভার্সিটি এখন আমার রাডারে। বস, সেন্ট্রাল লাইব্রেরি আর প্রক্টোরিয়াল বডির কিছু মুভমেন্ট আমার কাছে বেশ সন্দেহজনক মনে হচ্ছে। চৌধুরী সাহেব বর্ডার বেল্ট সিল হওয়ার পর থেকে ক্যাম্পাসের ভেতরে কিছু অপরিচিত মানুষের আনাগোনা বেড়েছে। ওরা কারো খোঁজ করছে। আপনার কি মনে হয় ওরা আর যে মাফিয়া কিং আসল আইডেন্টিটি ক্র্যাক করার চেষ্টা করছে? ওদের সেই ক্ষমতা নেই রুদ্র, তবে ওরা যে জালটা পাচ্ছে সেই জালে ওরাই জড়াবে। আমি দেখতে চাই এই পবিত্র বিদ্যাপীঠের আড়ালে আর কতগুলো মুখোশধারী শকুনের দল লুকিয়ে আছে। আজ থেকে আমার চোখ শুধু সাইমদের ওপর নয়, ডিপার্টমেন্টের হেড থেকে শুরু করে ক্যাম্পাসের ভিআইপি গাড়িগুলোর ওপর থাকবে। রহস্যের কুয়াশাটা ওরা তৈরি করেছে, কিন্তু ওটার ভেতরে শেষ আলোটা নিভাবো আমি। আমার চশমার লেন্স এখন শুধু পড়াশোনার জন্য নয়, ওটা এখন প্রতিটা অপরাধীর ডেথ ওয়ারেন্ট লিখবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে আজ এক অদ্ভুত ও থমথমে নীরবতা। আকাশটা মেঘলা, যেন যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। দুপুরের দিকে এগ্রিকালচার ডিপার্টমেন্টের 3 তলার করিডোরটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে সবাই যখন টুকটুকি চত্বরে আড্ডা দিতে চলে গেছে, তখন এগ্রিকালচার ল্যাবের পেছনে জানালার ধারে একা বসেছিল আরিয়ান। তার চোখে সেই পুরনো মোটা ফ্রেমের সস্তা কালো চশমা, মাথাটা বরাবরের মতো নিচু, কিন্তু কেউ যদি খুব কাছ থেকে তার চশমা লেন্সের দিকে তাকায় তবে দেখতে পেত এক অলৌকিক ও পরশীতল স্থিরতা। তার চোখের মণি দুটো এক চুলও নড়ছে না।
সে একদৃষ্টিতে তাকিয়ে আছে নিচের চত্বরের দিকে। তার পকেটে সেই বিশেষ স্যাটেলাইট ডিভাইসটি তখন সাইলেন্ট মোডে সচল। চশমার ফ্রেমের ভেতরে গোপন ফিট করা মাইক্রো ক্যামেরা আর অডিও রিসিভারের মাধ্যমে পুরো ক্যাম্পাসের শত শত ডেটা আর কথোপকথন আরিয়ানের কানের ভেতরের অদৃশ্য ন্যানো এয়ারপিসে লাইভ ট্রান্সফার হচ্ছিল। আরিয়ান ক্লাসের সবচেয়ে পেছনে ভাঙ্গা বেঞ্চে বসে খাতার উপর কলম দিয়ে সয়েল সায়েন্সের নোট লিখছিল, কিন্তু তার অবচেতন মন তখন পুরো বিশ্ববিদ্যালয়ের ভেতরে অদৃশ্য অপরাধের নেটওয়ার্কের ম্যাপ তৈরি করছিল। সায়েম, তুই কি লক্ষ্য করেছিস চৌধুরী আঙ্কেল গত রাত থেকে ফোন ধরছে না? প্রক্টোরিয়াল বডির ডক্টর জামানো আজকে কেমন যেন গম্ভীর হয়ে আছেন। ল্যাবের লকার নাম্বার 4-এর সামনে আজকে দুজন অপরিচিত মানুষকে ঘুরঘুর করতে দেখলাম। ক্যাম্পাসে কিছু একটা ঘটছে রে, খুব রহস্যময় কিছু একটা। ধুর তানহা, তুই শুধু শুধু বেশি চিন্তা করিস। চৌধুরী সাহেব হয়তো বর্ডারের কোনো বড় চালানে ব্যস্ত আছেন। আর লকারের কথা বলছিস, ওটা তো সরকারি কেমিক্যালের লকার। ওখানে প্রফেসরের পারমিশন ছাড়া কেউ যায় না। তুই চল, আজ প্যারিস রোডে একটু বাইক রাইডে যাই। ওই যে দেখ, আমাদের ক্লাসের সেই ক্ষেত আরিয়ান এখনও ল্যাবের কোনায় ভূতের মতো বসে আছে। ওরে দেখলেই আমার মেজাজ গরম হয়। বাদ দে না ভাই ওরে, ওর মতো 4-7 ছেলের কথা ভেবে আমাদের বার্তা নষ্ট করার দরকার নাই। চল আমরা প্রক্টরি অফিসের ওদিকটায় যাই। চৌধুরী সাহেব নাকি ওনার মাধ্যমে কোনো স্পেশাল ফাইল পাঠাবেন বলেছেন। সাইম, রিফাত আর তানহা যখন হাসতে হাসতে ল্যাবের করিডোর পার হয়ে চলে গেল, তখন আরিয়ানের হাতের কলমটা 1 সেকেন্ডের জন্য থমকে দাঁড়ালো। সে তার চশমাটা আলতো করে নাকের উপর একটু পুশ করলো। তার ন্যানো এয়ারপিসে তখন প্রক্টর অফিসের ভেতরে এনক্রিপ্টেড অডিও সিগন্যাল স্পষ্ট হতে শুরু করেছে। প্রক্টর ডক্টর জামান তখন ঘরের সমস্ত দরজা জানালা বন্ধ করে কার সাথে যেন ফিসফিস করে কথা বলছিলেন, যা আরিয়ানের গোপন ডাক ফ্রিকোয়েন্সিতে হ্যাক হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ চৌধুরী সাহেব, আপনার বর্ডারে 3টে ল্যান্ড ক্রুজার নাকি উধাও হয়ে গেছে। আর যে মাফিয়া কিংয়ের নাম শুনেছেন? এটা অসম্ভব। এই ক্যাম্পাসের ভিতরেই কেউ যেন আমাদের ল্যাবের কোড লিক করছে। আমি সন্দেহ করছি এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোনো ছাত্রের এর সাথে লিঙ্ক আছে। আমি আজ বিকেলের মধ্যেই সব ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের ব্যাকগ্রাউন্ড ফাইল চেক করব। আরিয়ান প্রক্টরের এই গোপন কথাগুলো শুনে নিজের মনের ভেতরেই এক কুটিল ও রহস্যময় হাসি হাসল। সে জানত ডক্টর জামান যতই ফাইল ঘাটুক, এই অতি সাধারণ মাথা নিচু করে থাকা গরিব আরিয়ানের পেছনে যে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় সাম্রাজ্যের গডফাদার লুকিয়ে আছে তা বের করার মতো প্রযুক্তি এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের তো দূরের কথা, পুরো দেশের কোনো এজেন্সির কাছেও নেই। আরিয়ান ধীর পায়ে ল্যাব থেকে বের হয়ে এলো। করিডোরের অন্ধকার কোণগুলো, লাইব্রেরির ছাদ আর প্রক্টোরিয়াল বডির প্রতিটা মুভমেন্ট এখন তার চোখের রাডারে। সে যখন মেন গেটের দিকে তার সেই জং ধরা ভাঙ্গা সাইকেলটা নিয়ে যাচ্ছিল, তখন চারপাশের কুয়াশা আরও ঘন হতে শুরু করেছে। ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীরা তাকে দেখে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। কেউ কেউ তাকে নিয়ে ফিসফিস করে টিটকারি দিচ্ছিল, কিন্তু আরিয়ানের চারপাশের এই রহস্যময় নীরবতা যেন এক প্রলয়ঙ্কারী ঝড়ের আগের স্তব্ধতা। রুদ্র, গত রাতে প্রক্টর অফিসের সেই এনক্রিপ্টেড অডিও ফিডটা পাওয়ার পর থেকেই আমার 6 সেন্স বলছিল খেলাটা শুধু চৌধুরী সাহেব আর বর্ডারের ওই কটা ল্যান্ড ক্রুজারের মধ্যে সীমাবদ্ধ নয়। এই বিশ্ববিদ্যালয়ের রন্ধ্রে রন্ধ্রে অপরাধের শিকড় গজিয়েছে। আজ রাত ঠিক 1টার সময় আমি কোনো বডিগার্ড বা কনভয় ছাড়া সম্পূর্ণ একাকী আমার সেই ব্ল্যাক শ্যাডো স্যুটে ক্যাম্পাসে ঢুকবো। অ্যাগ্রিকালচারাল কেমিক্যাল রিসার্চ ল্যাবটার দিকে আমার বিশেষ নজর থাকবে। আমার মনে হচ্ছে যে রাঘব বোয়ালদের আমি খুঁজছি, তারা বিশ্ববিদ্যালয়ের এই পবিত্র ল্যাবগুলোকেই তাদের অন্ধকার ব্যবসার সেভ হাউস বানিয়েছে। বস, একাকী হওয়াটা কি ঠিক হবে? জায়গাটা এখন বেশ রিস্কি। চৌধুরী সাহেবের লোকগুলো বর্ডারে মার খাওয়ার পর থেকে ক্যাম্পাসের ভেতরে সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে রাতের প্রক্টোরিয়াল টিম খুব অ্যাক্টিভ। আপনি যদি বলেন তবে আর্টস স্কোয়াডের 10টা শুটারকে আমি সাইলেন্টলি ক্যাম্পাসের চারপাশের দেয়ালে পজিশন নিয়ে রাখতে বলি। কোনো বিপদ হলে ওরা ব্যাকআপ দেবে। একদম না রুদ্র। আর যে মাফিয়া কিং যখন ছদ্মবেশে শিকার করে, তখন সে একাই একটা আস্ত বাহিনীর সমান। অতিরিক্ত আলোড়ন তৈরি করলে আসল মাছগুলো পানির অনেক গভীরে লুকিয়ে পড়বে।
আমি আজ কোনো অ্যাকশন নেব না, কোনো বুলেট খরচ করব না। আজ রাতে আমার একমাত্র কাজ হবে সাইলেন্ট অবজারভেশন। শত্রুর সবচেয়ে বড় শক্তি আর তাদের পেছনের গডফাদার কারা সেটা আগে আমার এই চোখের লেন্সে রেকর্ড করতে হবে। চুনোপুটিদের জালে আটকে রাখো, আমাদের টার্গেট এবার সমুদ্রের সেই আসল হাঙরগুলো। রাত তখন আনুমানিক 1:25। পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন একা ছমছমে নিথর নীরবতায় ঢেকে গেছে। প্যারিস রোডে সেই বিশাল গগন শিরীষ গাছগুলো অন্ধকারের বুকে যেন এক একটা অতিকায় দানবের মতো দাঁড়িয়ে আছে। কুয়াশার চাদর এতই ঘন যে হাত বাড়িয়ে সামনে 5 হাত দূরে জিনিসগুলো স্পষ্ট দেখা যাচ্ছে না। সাধারণ পোক্টোরিয়াল গার্ডরা তখন মেন গেটে সিকিউরিটি রুমে বসে হিটার জ্বালিয়ে চা খাচ্ছে। ঠিক তখনই বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিপার্টমেন্টের পেছনে দেওয়াল ঘেঁষে একটা কুচকুচে কালো ছায়া অত্যন্ত চাতুর্যের সাথে এবং বিড়ালের মতো নিঃশব্দে ভেতরে প্রবেশ করলো। পরনে ব্ল্যাক ফিটিং ট্যাকটিক্যাল জ্যাকেট, চোখে নাইট ভিশন থার্মাল চশমা আর মাথায় ব্ল্যাক ক্যাপ। এই ছায়ারূপী মানুষটি আর কেউ নয়, আন্ডারওয়ার্ল্ডের একচ্ছত্র সম্রাট আরজে মাফিয়া কিং ওরফে আরিয়ান। দিনের বেলায় সে মেরুদণ্ডহীন খ্যাত আর অসহায় ছাত্র আরিয়ানের বিন্দুমাত্র চিহ্ন এখন এই শরীরে নেই। তার প্রতিটি পদক্ষেপ নিখুঁত, প্রতিটি মুভমেন্ট এক হিংস্র চিতার মতো চটপটে। সে কোনো লিফট বা মেন সিঁড়ি ব্যবহার করল না। ভবনের পেছনে পাইপ আর সানসেট বিয়ে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে 4 তলার স্পেশাল কেমিক্যাল রিসার্চ রুমের জানালার কার্নিশে এসে দাঁড়ালো। এই রিসার্চ রুমটি সাধারণ ছাত্রছাত্রীদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। এখানে কেবল পিএইচডি গবেষক আর পোক্টোরিয়াল বডির বিশেষ অনুমতি প্রাপ্ত ব্যক্তিরাই ঢুকতে পারে। আরিয়ান তার নাইট ভিশন চশমাটা অ্যাডজাস্ট করে জানালার কাছের এক কোণা দিয়ে ভেতরে তাকালো। ভেতরে কোনো মেন লাইট জ্বলছিল না, কেবল 4টি বড় বড় কেমিক্যাল রিয়াক্টর নীল আর বেগুনি রঙের মৃদু ফ্লুরোসেন্ট আলো পুরো ঘরটাকে এক রহস্যময় রূপ করে দিয়েছে। আর সেই আলোর নিচে দাঁড়িয়েছিল 4 জন মানুষ। তাদের মুখে অ্যান্টি গ্যাস মাস্ক পরা, হাতে দামি কাছের টেস্ট টিউব। আরিয়ান তার কানে এয়ারপিসের রিসিভারটা জানালার অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে টাচ করালো। মুহূর্তের মধ্যে ঘরের ভেতর সাউন্ড তার এয়ারপিসে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে ভেসে এলো। রিফাত, জলদি কর, এই লিকুইড পেস্টটা চৌধুরী সাহেবের ল্যাবে পাঠাতে হবে। আর যে মাফিয়া কিং বর্ডারের যে গাড়িগুলো আটকেছে ওগুলোতে কেবল সাধারণ কেমিক্যাল ছিল। আসল জিনিস তো এই বিশ্ববিদ্যালয়ের ল্যাবে তৈরি হচ্ছে। এটা ওই আর যে ব্যাটার স্বপ্নেও ভাবেনি। এই স্যাম্পলটা দুবাই পাঠাতে পারলে আমাদের আর এই ছাইপাশ ভার্সিটিতে পড়ে থাকা লাগবে না। সায়েম, আমার হাত কাঁপছে রে। আজ বিকেলে প্রক্টর স্যার বলছিলেন যে আরজে মাফিয়া কিং নাকি ক্যাম্পাসের ভেতরেই সোর্স বসিয়েছে। যদি ভয়ঙ্কর মাফিয়া জানতে পারে যে আমরা রিসার্চের নামে এখানে ইন্টারন্যাশনাল গ্রেডের সিনথেটিক ড্রাগস বানানোর ফর্মুলা টেস্ট করছি, তবে ও আমাদের জ্যান্ত কবর দিয়ে দেবে। তুই একটা আস্ত ডরপোক রিফাত। আর যে মাফিয়া কিং যতই বড় ডন হোক, সেই ল্যাবের ভেতরে ঢুকতে পারবে না। আর আমাদের পেছনে কারা আছে জানিস? শুধু চৌধুরী সাহেব একলা না, এই ফর্মুলার মেইন ডিল সাইন করেছেন স্বয়ং বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার আর আমাদের ডিপার্টমেন্টের হেড প্রক্টোরিয়াল বডির ডক্টর জামান নিজেই তো কাল রাতে এই কেমিক্যালের র ম্যাটেরিয়াল বর্ডার পার করিয়ে এনেছেন। ভিসি স্যারের সিগনেচার করা ফাইলে এই প্রজেক্টের নাম দেওয়া হচ্ছে অ্যাডভান্স ওয়েল ফার্টিলাইজার রিসার্চ। কে ধরবে আমাদের, পুলিশ নাকি প্রক্টর? সবাই তো এই টাকার ভাগ পায়। জানালার কার্নিশে অন্ধকারে মিশে থাকা আরিয়ানের চোখ দুটো এই কথা শোনা মাত্রই এক ভয়ঙ্কর ক্রূরতার জ্বলে উঠল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিষাক্ত শীতল হাসি। সে মনে মনে ভাবল, বাহ, চমৎকার খেলা। ভিসি, ডিপার্টমেন্টাল হেড, প্রক্টর সবাই এই নোংরা চক্রের সাথে জড়িত। এরা শিক্ষার এই পবিত্র মন্দিরটাকে ইন্টারন্যাশনাল ড্রাগ সিন্ডিকেটের ম্যানুফ্যাকচারিং হাব বানিয়ে ফেলেছে। আরিয়ানের ডান হাতটা অবচেতনভাবেই তার কোমরের মডিফাইড গ্লোক পিস্তলটার উপর চলে গিয়েছিল। তার এক ইশারায় আর যে স্কোয়াড এই মুহূর্তেই এই পুরো বিল্ডিংটা উড়িয়ে দিতে পারত।
সাইম আর রিফাত নামের এই চুনোপুটি দুটোকে 1 সেকেন্ডে মাটির সাথে মিশিয়ে দেওয়া তার জন্য কোনো ব্যাপারই ছিল না। কিন্তু আরিয়ান তার হাতের মুঠোটা শক্ত করে আবারও আলতো করে ছেড়ে দিল। সে নিজের ভেতরে মাফিয়া কিং সত্তাকে চরমভাবে কন্ট্রোল করলো, কারণ আর যে মাফিয়া কিং আবেগ দিয়ে চাল চালে না, সে চাল চালেন চরম বুদ্ধিমত্তা দিয়ে। সে খুব ভালো করেই বুঝতে পেরেছিল আজ যদি সে এই ল্যাবে হামলা করে সাইম আর রিফাতকে ধরে ফেলে, তবে এই চুনোপটিদের চিৎকারে আসল রাঘব বোয়ালেরা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিপার্টমেন্টাল হেড আর প্রক্টর ডক্টর জামান মুহূর্তের মধ্যে সাবধান হয়ে যাবে। তারা তাদের সমস্ত ব্যাকগ্রাউন্ড ফাইল আর প্রমাণ এক রাতের মধ্যেই পুড়িয়ে ছাই করে দিয়ে নিজেদের ধোয়া তুলসী পাতা প্রমাণ করবে। আসল অপরাধীদের নাগাল আর কোনোদিনই পাওয়া যাবে না। এই চুনোপুটিদের পেছনে থাকা আসল হাঙ্গরগুলোকে স্বীকার করতে হলে তাদের আরও কিছুটা সময় দিতে হবে, তাদের আরও কিছুটা রশি ছাড়তে হবে। আরিয়ান তার জ্যাকেটের পকেট থেকে একটা ছোট্ট মটর দানার মতো দেখতে মাইক্রো ডিভাইস বের করলো। ওটা আসলে একটা কোয়ান্টাম ডেটা হ্যাকিং চিপ। সে অত্যন্ত সাবধানে জানালার এয়ার ভেন্টের ফাঁক দিয়ে চিপটা ভেতরে মেন ল্যাব কম্পিউটারের সেন্ট্রাল প্রসেসরের লাইনে ড্রপ করে দিল। মাত্র 3 সেকেন্ডের মধ্যে চিপটি কম্পিউটারের পুরো মেমোরি আর সিসিটিভি ক্যামেরার মেন ফিড আরিয়ানের ডাক সার্ভারের সাথে সিস করে নিল। এখন থেকে এই ল্যাবে কোন কেমিক্যাল তৈরি হচ্ছে, কারা আসছে, কার কার সাথে সিগনেচার করা ফাইল আদান প্রদান হচ্ছে, তার প্রতিটা সেকেন্ডের লাইভ ফুটেজ আরিয়ানের ল্যাপটপে রেকর্ড হয়ে থাকবে। রিফাত শোন, ভিসি স্যার বলেছেন আগামী পরশুদিন রাতে যখন পুরো ক্যাম্পাসে কনসার্ট আর কালচারাল প্রোগ্রাম চলবে, সবাই যখন গান বাজনায় ব্যস্ত থাকবে, ঠিক সেই সুযোগে এই মেন লিকুইড ড্রাগের পুরো কনসাইনমেন্টটা 3টা অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস থেকে বের করা হবে। ওটাই হবে আমাদের ফাইনাল মিশন। ঠিক আছে সায়েম, চল আজকের মতো কাজ শেষ। কেমিক্যালের জারগুলো লকার নাম্বার 4-এ লক করে আমরা পেছনের গেট দিয়ে বের হয়ে যাই। আরিয়ান জানালার বাইরের অন্ধকারে দাঁড়িয়ে তাদের প্রতিটা কথা নিজের মগজে গেঁথে নিল। তার চশমার স্ক্রিনে তখন হ্যাকিং চিপের শতভাগ ডেটা ট্রান্সফারের গ্রিন সিগন্যাল জলজল করছে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সাইম আর রিফাত লকার লক করার আগে আরিয়ান এক অবাস্তব অতিমানবীয় গতিতে পাইপ পেয়ে নিচে নেমে এলো এবং কুয়াশার অন্ধকারে এক অদৃশ্য ভূতের মতো মিলিয়ে গেল। পরদিন সকাল ঠিক 9:30, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিপার্টমেন্টের করিডোরটা যথারীতি চঞ্চল। করিডোরের একপাশে দাঁড়িয়ে সাইম আর রিফাত তানহার সাথে হাসাহাসি করছে, যেন গতরাতে তারা ল্যাবে কোনো অপরাধী করেনি। ঠিক তখনই করিডোরের ওপাশ থেকে মাথা নিচু করে সেই পুরনো জংধরা সাইকেলটা ঠেলতে ঠেলতে আসছিল আরিয়ান। তার পরনে যথারীতি সেই ইস্ত্রি ছাড়া খয়েরি শার্ট, পায়ে কাদা লাগা চটি জুতো আর চোখে সস্তা কালো চশমা। সাইম আরিয়ানকে দেখা মাত্রই তার পথ আটকে দাঁড়ালো এবং তার সাইকেলের হ্যান্ডেলে একটা জোরে থাপ্পড় মারল। কি রে ক্ষেত, আজকেও চলে এসেছিস তোর এই ভাঙা কঙ্কালটা নিয়ে? কালকে যে তোর খাতাটা নিয়েছিলাম ওটা প্রফেসরকে জমা দিয়ে দিয়েছি আমার নামে। তুই চাইলে আজকে আবার নতুন করে লিখতে পারিস। চাষার ছেলের খাতা লিখতে তো ভালোই লাগার কথা, তাই না রে রিফাত? সাইমের এই তীব্র অপমান আর উপহাস শুনে তানহাতার চারপাশের ছাত্রছাত্রীরা জোরে হেসে উঠল, কিন্তু আরিয়ান বরাবরের মতোই চুপচাপ রইল। সে তার চশমাটা নাকের উপর একটু সোজা করে অত্যন্ত বিনীত আর ভীত গলায় বলল, ঠিক আছে সাইম ভাই, আপনি জমা দিয়েছেন ভালোই হয়েছে। আমি আজকে লাইব্রেরিতে বসে আবার নতুন করে লিখে নেব। আমাকে একটু যেতে দিন ভাই, ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। আরিয়ান মাথা নিচু করে সাইমদের পাশ কাটিয়ে করিডোর দিয়ে হেঁটে চলে গেল। সাইম আর রিফাত পেছন থেকে তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো। শালা একটা আস্ত ভিউ, মেরুদণ্ডহীন খ্যাত। তারা জানতো না তাদের এই হাসির প্রতিটি সেকেন্ড আসলে তাদের জীবনের শেষ কয়েকটা দিনের আনন্দ। আরিয়ান যখন ক্লাসরুমের পেছনে সেই ভাঙ্গা বেঞ্চে গিয়ে বসলো, তার ঠোঁটের কোণে তখন এক ভয়ঙ্কর রহস্যময় আর বিজয়ের হাসি খেলা করছিল। চুনোপুটিরা ভাবছে তারা আরজে মাফিয়া কিংকে ফাঁকি দিয়েছে, অথচ তারা নিজেরাই এখন আরজে তৈরি করা এক বিশাল ডেথ ট্র্যাপের ভেতর মনের আনন্দে নাচছে। কনসার্টে সেই রাতটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের রাঘব বোয়াল আর চুনোপুটিদের জীবনের শেষ কাল রাত। রাত তখন 2:30। মেসের অন্ধকার ঘরে একটা মাত্র নীল রঙের এলইডি স্ক্রিন জ্বলছে।
আরিয়ানের পরনে এখন আর সেই মলিন শার্ট নেই, একটা সিল্কের কালো নাইট গাউন পরে সে খাটের ওপর পা তুলে বসে আছে। তার চোখের চশমাটা টেবিলের উপর রাখা। চশমা ছাড়া তার চোখ দুটো এতটাই ধারালো আর গভীর দেখাচ্ছে যে কেউ দেখলে ভয় পেয়ে যাবে। ল্যাপটপের স্ক্রিনে একটা ডিজিটাল প্রোগ্রেস বারবার চলছে, যা বিশ্ববিদ্যালয়ের মেন সার্ভারের ব্যাকআপ ফাইলগুলো একের পর এক ডাউনলোড করছে। রুদ্র ঘরের এক কোণে দাঁড়িয়ে ল্যাপটপের দিকে তাকিয়েছিল, তার হাত দুটো পেছনের দিকে লক করা। সে কিছুক্ষণ পর পর আরিয়ানের মুখের এক্সপ্রেশন বোঝার চেষ্টা করছে, কিন্তু আরিয়ানের মুখবই যেন পাথর দিয়ে খোদাই করা, সেখানে কোনো ইমোশন নেই। বস, কোয়ান্টাম চিপটা কাজ করেছে। বিসি স্যারের পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট থেকে একটা এনক্রিপ্টেড মেসেজ গেছে দুবাইয়ের সেই বায়ারের কাছে। মেসেজের সাবজেক্ট লাইনে লেখা ছিল, দ্য ফার্টিলাইজার প্রজেক্ট ইজ রেডি ফর শিপমেন্ট। কিন্তু একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছেন বস? আরিয়ান ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না সরিয়েই হাত বাড়িয়ে টেবিল থেকে একটা ডার্ক চকলেটের টুকরো মুখে দিল। কোন জিনিসটার কথা বলছিস রুদ্র? ভিসি যে নিজেই এই সিন্ডিকেটের গডফাদার, সেটা? ওটা তো আমি কাল রাতেই জেনে গেছি। চুনোপটির যখন ল্যাবে কথা বলছিল তখনই হিসাব মিলে গেছে। না বস, ওইটা না। ডিলটা সই হয়েছে আজ থেকে 3 বছর আগে, যখন আপনি এই ইউনিভার্সিটির অ্যাডমিশনও নেননি। তার মানে এই নেটওয়ার্ক অনেক পুরনো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, বিসি স্যারের ওই মেইল সিসি লিস্টে আরেকটা হাইড করা ইমেল আইডি আছে। ওইটার ডোমেইন নেম আমাদের চেনা কোনো সার্ভারের সাথে মিলছে না। এটা কোনো ইন্টারন্যাশনাল এজেন্সি বা কোনো বড় মাফিয়ার আইডি হতে পারে। আরিয়ান এবার ল্যাপটপের স্ক্রিনটা আলতো করে টেনে নিজের আরও কাছে নিয়ে এলো। তার আঙ্গুলগুলো কিবোর্ডের ওপর ঝড় তুলল। কয়েকটা আদেশ রান করার পর স্ক্রিনে একটা ভিআইপি লোকেশন ম্যাপ ভেসে উঠল। ম্যাপের লাল বিন্দুটা রাজশাহী শহরের ভেতরে কোথাও ব্লঙ্ক করছে। ইন্টারেস্টিং। তার মানে ভিসিও এই খেলার আসল চালক নয়, সেও কারোর আদেশে নাচছে। ক্যাম্পাসের ভেতরেই এমন কেউ একজন বসে আছে যে ভিসির ওপরেও হুকুম চালায়। রুদ্র, সায়েম আর রিফাতের কল রেকর্ডস লাস্ট 24 ঘন্টার ডিক্রিপ্ট করা শেষ হয়েছে। হ্যাঁ বস, সায়েম আজকে দুপুর 2টায় একটা আননোন নাম্বারে কল করেছিল। অডিও রেকর্ডিংটা শুনবেন? আমি প্লে করছি। রুদ্র একটা ট্যাবের স্ক্রিনে ক্লিক করতেই স্পিকার থেকে সাইমের ভয়ত গলা ভেসে এলো। সাইম বলছিল, স্যার, কাজটা পরশু রাতে কনসার্টের সময় করতে হবে তো। আমাদের ডিপার্টমেন্টের সেই আরিয়ান ছেলেটা আজকাল ল্যাবের চারপাশে বড্ড বেশি ঘোরে। ও যদিও একটা আস্ত বলদ, তাও আমার কেন যেন খটকা লাগছে। ওপাশ থেকে একটা রোবোটিক ভয়েস চেঞ্জার দিয়ে বিকৃতি করা কণ্ঠ উত্তর দিল, আরিয়ানকে নিয়ে ভাবার সময় নেই। ও একটা চাষার ছেলে। ওকে একটা ধমক দিলেই কোনায় লুকিয়ে থাকবে। তোমরা কনসার্টের রাতে অডিটোরিয়ামের পেছনের গেটে অ্যাম্বুলেন্স রেডি রাখবে। ডিপার্টমেন্টাল হেড নিজে সেখানে পাহারায় থাকবে। কোনো ভুল হলে তোমাদের লাশও খুঁজে পাওয়া যাবে না। আরিয়ান অডিওটা শোনার পর সোজা হয়ে বসলো। তার ঠোঁটের কোণে সেই চেনা বিষাক্ত হাসিটা আবার ফিরে এলো। সায়েম আর রিফাতকে ওরা বলির পাঠা বানাচ্ছে। কনসার্টের রাতে যখন ওই 3টে অ্যাম্বুলেন্স ক্যাম্পাস থেকে বের হবে তখন ওরা ভাবছে সাইলেন্টলি কাজটা হয়ে যাবে। কিন্তু ওরা জানে না ওই অ্যাম্বুলেন্সগুলোর চাকা ক্যাম্পাস পার হওয়ার আগেই পুরো নেটওয়ার্কের 12টা বেজে যাবে। রুদ্র, কনসার্টের স্পন্সর কারা? স্পন্সর করেছে চৌধুরী গ্রুপ অব কনস্ট্রাকশন অ্যান্ড স্পোর্ট ইন্ডাস্ট্রিজ। ভিসি স্যার নিজে চিফ গেস্ট হিসেবে থাকবেন, আর পুরো সিকিউরিটির দায়িত্বে থাকবে প্রক্টোরিয়াল টিম আর সাইমদের ক্যাডার বাহিনী। ওরাই মূলত মাঠের ভলেন্টিয়ার। পারফেক্ট। শিকারি যখন নিজেই ফাঁদ পাতে তখন সে ধরে নেয় শিকার অবধারিতভাবে ধরা পড়বে, কিন্তু শিকারি যদি নিজেই অন্য কারো শিকার হয়ে যায় তার চেয়ে বড় ট্র্যাজেডি আর কিছু হতে পারে না। কাল সকালে আমি যথারীতি ক্যাম্পাসে যাব। সায়েমদের নড়াচড়ার উপর আমার চশমার ক্যামেরা লাইভ ফিড পাঠাবে। তুই শুধু ব্যাকগ্রাউন্ড দুবাইয়ের বায়ারের অ্যাকাউন্টটা ফ্রিজ করার ব্যবস্থা কর। পরের দিন সকাল 10টা, মেঘলা আকাশটা কেটে গিয়ে কড়া রোদ উঠেছে ক্যাম্পাসে।
এগ্রিকালচার ডিপার্টমেন্টের সামনে নোটিশ বোর্ডের সামনে প্রচুর ছাত্রছাত্রী ভিড় করে আছে। আগামী পরশু দিনের কনসার্টের ভলেন্টিয়ার লিস্ট দেওয়া হয়েছে সেখানে। স্যাম আর রিফাত দামি ডেনিম জ্যাকেট পরে নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। তানহা তাদের পাশে দাঁড়িয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের ক্যান হাতে নিয়ে হাসাহাসি করছিল। ঠিক তখনই আরিয়ান তার সেই জং ধরা ভাঙ্গা সাইকেলটা নিয়ে নোটিশ বোর্ডের একটু দূরে এসে থামল। তার শার্টের একটা হাতা ছেঁড়া, জুতো জোড়া ধুলোই ধূসর। সে সাইকেলটা স্ট্যান্ডে রেখে ধীর পায়ে নোটিশ বোর্ডের দিকে এগোতে চাইল। স্যাম আরিয়ানের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়াটা ছাড়ল। তার চোখে আজ এক অদ্ভুত হিংস্রতায় আর অতিরিক্ত আত্মবিশ্বাস। এই যে আমাদের ডিপার্টমেন্টের সায়েন্টিস্ট আরিয়ান সাহেব এসেছেন। কিরে আরিয়ান, কনসার্টের রাতে তোর কোনো ডিউটি চাই নাকি? ভিসি স্যার কিন্তু স্পেশাল গেস্ট, তুই চাইলে তোকে একটা কাজ দিতে পারে। ভিসি স্যারের গাড়ি যখন আসবে তুই গেটে দাঁড়িয়ে ওনার গাড়ির চাকাটা একটু মুছে দিস। চাষার ছেলে তো মাটির কাজ ভালোই পারবি। করিডোরের বাকি ছেলেরা হো হো করে হেসে উঠল। তানহা মুখ টিপে হেসে আরিয়ানের দিকে তাকালো। সায়েম, ওরে শুধু শুধু খ্যাপাস না, ও এমনিতেই গরিব মানুষ, তার উপর সারা রাত জেগে খাতা লেখে। আচ্ছা আরিয়ান, তুই কনসার্ট দেখতে আসবি না? টিকিট কাটার টাকা আছে তো তোর? না থাকলে সাইমকে বল, ও তোকে একটা ফ্রি পাস এনে দেবে। ও তো ভলান্টিয়ারদের হেড। আরিয়ান নিচু করে নিজের চটের ব্যাগের ফিতেটা শক্ত করে ধরল। তার মুখের কোণায় একটা ভয়ত এবং অসহায় ভাব ফুটে উঠল, যা দেখে যে কেউ ভাববে সে এখনই কেঁদে দেবে। তানহা আপা, আমার কনসার্ট দেখার শখ নেই। ওই রাতে আমার মেসে অনেক পড়া আছে। আর সায়েম ভাই, আমি ভিসি স্যারের সামনে যাওয়ার যোগ্য নই। আমি কালকে ল্যাবে গিয়েছিলাম প্র্যাকটিক্যাল খাতাটা সই করাতে, কিন্তু ল্যাবটা বন্ধ ছিল। সাইম ভাই, আপনারা কি জানেন ল্যাবটা কেন বন্ধ ছিল? কাল রাতে নাকি ওখানে কোনো স্পেশাল কাজ হয়েছে। আরিয়ানের এই সাধারণ প্রশ্নটা শুনবার মাত্রই সাইম আর রিফাতের মুখের হাসি মুহূর্তেই গায়েব হয়ে গেল। সাইমের হাতের জ্বলন্ত সিগারেটটা হাত থেকে ফসকে মাটিতে পড়ে গেল। রিফাত সাইমের দিকে এক নজর তাকিয়ে ঢুকিল। তাদের ভেতরে সেই গত রাতের আতঙ্কটা আবার চারা দিয়ে উঠল। স্যাম এক পা এগিয়ে এসে আরিয়ানের শার্টের কলারটা শক্ত করে চেপে ধরল। তার চোখ দুটো রাগে আর ভয় লাল হয়ে উঠেছে। তুই তুই কাল রাতে ল্যাবের সামনে কি করছিলি? তোকে কে বলেছে কাল রাতে ল্যাবে কাজ হয়েছে? তুই কি ভেতরে ঢুকেছিলি? সত্যি কথা বল, নইলে তোকে এই ক্যাম্পাসের মাটিতে পুঁতে ফেলবো আজ। রিফাতও এগিয়ে এসে আরিয়ানের কাঁধে একটা ধাক্কা মারল। আরিয়ানের চটের ব্যাগটা আবার মাটিতে পড়ে গেল এবং তার ভেতরের সস্তা কলমগুলো ছিটকে গেল। সায়েম, এই ছেলেটা বড্ড বেশি কথা বলছে আজকাল। ও কাল রাতে ল্যাবের ওদিকে কি দেখলো? এই আরিয়ান, তুই কি কাউকে ল্যাবের ভেতরে ঢুকতে দেখেছিস? সোজা কথা বল। আরিয়ান কাঁপা কাঁপা গলায় হাত জোর করল। তার চোখের চশমাটা নাকের উপর থেকে একটু বাঁকা হয়ে গেছে। সে অত্যন্ত ভীতু অভিনয় করে বলতে লাগলো, সায়েম ভাই, আমি কিছু দেখিনি। আমি সত্যি কিছু দেখিনি। আমি শুধু বিকেলের দিকে ডিপার্টমেন্টাল হেড স্যারকে ল্যাবের চাবি নিয়ে যেতে দেখেছিলাম। তাই ভাবলাম রাতে হয়তো কোনো বড় ভাইদের রিসার্চ ছিল। আমি তো রাতে ম্যাচ থেকে বেরি হই না। আপনারা প্লিজ আমাকে মারবেন না। আমি আর কোনো দিন ল্যাবের ওদিকে যাব না। স্যাম আরিয়ানের কলারটা আরও এক ঝটকায় ছেড়ে দিল। সে কিছুটা আশ্বস্ত হলো যে এই ভীতু ছেলেটা আসলে কিছুই জানে না, শুধু আন্দাজে কথা বলছে। সাইম আর রিফাত তানাকে নিয়ে করিডর দিয়ে হনহন করে হেড স্যারের অফিসের দিকে হেঁটে চলে গেল। তারা চলে যাওয়ার পর আরিয়ান মাটিতে বসা অবস্থাতে মাথাটা একটু তুলল। তার চশমার কাছের আড়ালে থাকা চোখ দুটো এখন আর ভীতু নয়, ওটা এখন শিকারী চিতার মতো তীক্ষ্ণ। আরিয়ান উঠে দাঁড়িয়ে নিজের শার্টের ধুলো ঝালো। সে মনে মনে বলল, ভয়, এই ভয়টাই তো আমি তোমাদের মনে দেখতে চেয়েছিলাম সাইম। তোমরা ভাবছো তোমরা খুব সাবধানে আছো, কিন্তু তোমাদের প্রতিটা শ্বাস প্রশ্বাস এখন আমার নিয়ন্ত্রণে। ঠিক তখনই করিডোরের ওপাশ থেকে হেঁটে আসছিলেন স্বয়ং ডিপার্টমেন্টাল হেড। তার হাতে একটা কালো রঙের ফাইল। সে নোটিশ বোর্ডের দিকে তাকিয়ে যাওয়ার সময় আরিয়ানকে দেখে থামলেন। হেড স্যারের চোখে এক গভীর সন্দেহ। সে আরিয়ানের সামনে এসে দাঁড়ালেন। আরিয়ান, তুমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট না?
কাল রাতে তুমি নাকি ল্যাবের চাবির কথা সায়েমদের জিজ্ঞেস করছিলে। তুমি কি কাল রাতে ক্যাম্পাসের ভেতরে ছিলে? আরিয়ান হেড স্যারকে দেখা মাত্রই মাথাটা আরও নিচু করে ফেল। সে একেবারে বোকা সেজে উত্তর দিল, না স্যার, আমি তো মেসে ছিলাম। আমি জাস্ট আজকে সকালে সাইম ভাইদের জিজ্ঞেস করেছিলাম যে ল্যাবটা আজকে খোলা থাকবে কিনা। আমার একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া বাকি ছিল স্যার। আপনি যদি পারমিশন দেন আমি কি আজ বিকেলে ল্যাবে গিয়ে একটু পড়াশোনা করতে পারি? ডিপার্টমেন্টাল হেড আরিয়ানের দিকে কয়েক সেকেন্ড এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আরিয়ানের এই অতি সাধারণ পোশাক, ভাঙ্গা সাইকেল আর বোকা বোকা কথা শুনে স্যারের মনে সন্দেহটা কেটে গেল। সে ভাবলেন এইরকম একটা গরিব মেরুদণ্ডহীন ছেলে কোনোভাবে এই বিশাল চক্রের জন্য হুমকি হতে পারে না। না, আজ বিকেলে ল্যাব বন্ধ থাকবে। কনসার্ট শেষ হওয়ার আগে কোনো স্টুডেন্ট ল্যাবে ঢুকবে না। তুমি এখন ক্লাসে যাও, আর ক্যাম্পাসের ভিতরে বেশি ঘোরাঘুরি করবে না, দিনকাল ভালো না। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি লাইব্রেরিতে যাচ্ছি। ডিপার্টমেন্টাল হেড ফাইলটা বগলে চেপে ভিসি স্যারের অফিসের দিকে এগিয়ে গেলেন। আরিয়ান তার সাইকেলটা নিয়ে ধীর পায়ে সেন্ট্রাল লাইব্রেরির দিকে এগোতে লাগলো, কিন্তু তার পকেটে স্যাটেলাইট ডিভাইসটি তখন মৃদু ভাইব্রেট করছে। আরিয়ান লাইব্রেরির পেছনের একটা নির্জন কোণায় গিয়ে ফোনটা বের করলো। স্ক্রিনে রুদ্র জরুরি মেসেজ এসেছে যে একটা বড় ঝামেলা হয়েছে। ভিসি স্যারের অফিস থেকে যে নতুন এনক্রিপ্টেড ফাইলটা ডাউনলোড হয়েছে ওটার পাসওয়ার্ড ম্যাচ করছে না। ওটাতে একটা থার্ড পার্টি সিকিউরিটি লক বসানো আছে। যদি তারা আগামী 12 ঘন্টার মধ্যে ওটা আনলক করতে না পারে তবে কনসার্টের রাতের অ্যাম্বুলেন্সগুলোর রুট চেঞ্জ হয়ে যাবে। আরিয়ান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে তার চোয়াল শক্ত করলো। রহস্যের কুয়াশাটা এখন আরও বেশি ঘন হয়ে উঠেছে। ভিসিআর হেড স্যারের পেছনে সেই অদৃশ্য হাতটা এবার আরিয়ানের টেকনোলজির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আরিয়ান এয়ারপিসটা অন করে গম্ভীর গলায় বলল, রুদ্র, মেইন সার্ভারের সিকিউরিটি লকটা ভিসি বা ডিপার্টমেন্টাল হেডের ব্রেন থেকে আসেনি। ক্যাম্পাসের ভেতরেই কেউ একজন বসে লাইভ কোডিং করছে। যে ইমেইল আইডিটা তুই হাইড অবস্থায় পেয়েছিলি ওটার সোর্স আইপি জেনারেট কর। আজ রাতেই আমাকে সেই সোর্সের দরজায় পৌঁছাতে হবে। চুনোপটিয়া রাঘব বোয়ালদের বাইরেও এই ইউনিভার্সিটিতে একজন মাস্টার মাইন্ড বসে আছে। আমার আইটি সিস্টেমকে যে চ্যালেঞ্জ করেছে তাকে দেখার জন্য আমার আর তর সইছে না। কনসার্টের আগেই এই রহস্যের শেষ চাবিকাঠি আমার চাই। সকাল 11টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিরচেনা প্যারিস রোড আজ অন্যরকম জমজমাট। গগন শিরিষ গাছগুলো নিচ দিয়ে ছাত্রছাত্রীদের উপচে পড়া ভিড়। আরিয়ান তার সেই জং ধরা চেইন ঢিলে হয়ে যাওয়া সাইকেলটা নিয়ে প্যাডেল মারতে মারতে লাইব্রেরি মোড় পার হচ্ছিল। তার চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমা, পরনে ইস্ত্রি ছাড়া একটা মলিন হালকা নীল রঙের শার্ট, আর কাঁধে তালি দেওয়া চটের ব্যাগ। চশমার কাচের আড়াল থেকে সে খুব সাবধানে চারপাশের পরিবেশটা পর্যবেক্ষণ করছিল। গত রাতে রুদ্র পাঠানো সেই রহস্যময় থার্ড পার্টি সিকিউরিটি লকের আইপি অ্যাড্রেসটা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। ক্যাম্পাসের ভেতরেই কেউ একজন বসে তার আইটি সিস্টেমকে হ্যাক করার চেষ্টা করছে। এই ভাবনায় তার চোয়াল শক্ত হয়ে আসছিল। ঠিক তখনই মেন অডিটোরিয়ামের সামনে বাঁকে একটা তীব্র ব্রেকের শব্দ হলো এবং আরিয়ান কিছু বুঝে ওঠার আগে পেছন থেকে একটা লাল রঙের স্কুটি সজোরে এসে তার ভাঙ্গা সাইকেলের পেছনের চাকায় ধাক্কা মারল। ধাক্কাটা এতটাই আচমকা ছিল যে আরিয়ান নিজেকে সামলাতে পারল না। সে সাইকেল সহ সরাসরি রাস্তার পাশে থাকা কৃষ্ণচূড়া গাছের গোড়ার নরম মাটিতে ছিটকে পড়ে গেল। তার চটের ব্যাগ থেকে সস্তা খাতা, দুটো কলম আর একটা অর্ধেক খাওয়া পাউরুটি ছিটকে ছড়িয়ে পড়ল মাটিতে। সাইকেলের চেনটা ক্যাচ ক্যাচ শব্দ করে পুরোপুরি খুলে গেল। স্কুটি থেকে ঝড়ের বেগে নেমে এলো এক তরুণী। পরনে তার জিন্স আর একটা ঢিলেঢালা খাকি রঙের কুর্তি, চোখে কালো সানগ্লাস, চুলগুলো পেছনের দিকে শক্ত করে পনিটেল করা। মেয়েটির চোখে মুখে এক তীব্র জেদ আর আভিজাত্যের ছাপ। এই মেয়েটি অহনা। আপাতত দৃষ্টিতে তাকে সাধারণ একজন জেদি ছাত্রী মনে হলো আসলে সে পুলিশের একজন তুখোড় অ্যাসিস্ট্যান্ট কমিশনার। ঢাকা থেকে সম্পূর্ণ গোপনে তাকে এই বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে।
কেমিক্যাল ল্যাবের আড়ালে যে কোটি কোটি টাকার আন্তর্জাতিক ড্রাগ ও বিস্ফোরক সিন্ডিকেট চলছে সেই খবর পৌঁছেছে উপর মহলে। কিন্তু দেশের এত বড় এবং নামকরা একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম যেন নষ্ট না হয় সেজন্য কোনোরকম ইউনিফর্ম বা ফোর্স ছাড়া অহনাকে পাঠানো হয়েছে একই ছদ্মবেশে তথ্য জোগাড় করতে। অহনা মাটিতে পড়ে থাকা আরিয়ানের দিকে এক নজর তাকিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। এই যে ভাই, চোখ দুটো কি কপালে নাকি পকেটে রেখে সাইকেল চালান? এত বড় একটা রাস্তা আর আপনি ঠিক আমার স্কুটির সামনে এসে সাইকেলটা ব্রেক করলেন। ব্রেক নষ্ট হলে সাইকেল নিয়ে বের হন কেন? আপনার মতো আনস্মার্ট ছেলেদের জন্য রাস্তায় শান্তিতে গাড়ি চালানো দায়। আপা, ও আপা, আমার চশমাটা কোথায় গেল? আমি তো সোজা একপাশ দিয়ে যাচ্ছিলাম আপা। আপনি তো পেছন থেকে এসে হুট করে ধাক্কা দিলেন। আমার সাইকেলের চেইনটা আবার ছিঁড়ে গেল। আজকেও অ্যাসাইনমেন্ট জমা দিতে দেরি হয়ে যাবে। হেড স্যার তো আমাকে ক্লাস থেকে বের করে দেবেন। নিন আপনার চশমা, মাটিতে হাত রাতা হবে না। আর আমি পেছন থেকে ধাক্কা দিইনি, আপনি নিজেই আঁকাবাঁকা করে সাইকেল চালাচ্ছিলেন। মাটিতে পড়ে গিয়ে এমন বাচ্চাদের মতো করছেন কেন? চোট লেগেছে নাকি কোথাও? নাকি ধাক্কা লাগার আগেই ভয় পেয়ে কান্নাকাটি শুরু করেছেন? না আপা, চোট লাগেনি, কিন্তু আমার খাতাগুলো সব ময়লা হয়ে গেল। এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের শিক্ষকেরা খুব কড়া। খাতা নোংরা হলে আর সই করবেন না। অনেক কষ্ট করে কাল সারা রাত জেগে অ্যাসাইনমেন্টটা লিখেছিলাম আপা। আপনি কোন ডিপার্টমেন্টের আপা? আপনাকে তো আগে কখনো এই চত্বরে দেখিনি। নতুন ভর্তি হয়েছেন নাকি? আমি এই সেমিস্টারে ট্রান্সফার হয়ে এসেছি উদ্ভিদ বিজ্ঞান বিভাগে। আর শোনো, আমাকে বারবার আপা বলবে না। আমার নাম অহনা। তোমার নাম কি? আর তুমি যে বললে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, তোমাদের মেইন কেমিক্যাল ল্যাব কোনটা? কোন দিকে বলতে পারো? আমি আজ সকালে ওই দিকেই যাচ্ছিলাম, কিন্তু এই বিশাল ক্যাম্পাসের রাস্তা গুলিয়ে ফেলেছি। ল্যাবটা কি খুব দূরে? আমার নাম আরিয়ান। অহনা আপা, অহনা। আমাদের ডিপার্টমেন্টের ল্যাব তো ওই যে পেছনের বড় বিল্ডিংটা, কিন্তু ওদিকে এখন গিয়ে কোনো লাভ নেই অহনা। ল্যাব এখন পুরোপুরি বন্ধ। কনসার্ট শেষ না হওয়া পর্যন্ত হেড স্যার ল্যাবে কাউকে ঢুকতে একদম কড়া বারণ করেছেন। আপনি ল্যাবে কেন যাবেন? ওখানে তো এখন শুধু বড় বড় ড্রাম আর কেমিক্যালের গন্ধ। সাধারণ মেয়েদের তো ওসব পছন্দ হওয়ার কথা নয়। আপনি বরং সেন্ট্রাল লাইব্রেরিতে যান, ওখানে বসার ভালো জায়গা আছে। তুমি কিসের ড্রামা আরিয়ান? আর ল্যাব বন্ধ কেন? একটা রানিং ইউনিভার্সিটির মেইন ল্যাব কনসার্টের জন্য বন্ধ থাকবে কেন? এটা তো বেশ অদ্ভুত নিয়ম। তোমাদের হেড স্যার কি ল্যাবে বিশেষ কিছু রাখছেন নাকি? নাকি অন্য কোনো বড় প্রজেক্টের কাজ চলছে ভিতরে, যা সাধারণ ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে না? তুমি কি ওটার ভেতরে কখনো ঢুকেছো? আমি অত শত জানি না অহনা। আমি তো শুধু রাতের বেলা ল্যাবের জানালা দিয়ে মাঝে মাঝে লাইট জ্বলতে দেখি। কালকেও নাকি হেড স্যার আর বড় ভাইরা মিলে মাঝরাতে ল্যাবে কি যেন ধোয়াধুয়ি করছিলেন। সাইম ভাই তো আমাকে ধমক দিয়ে বললেন ওদিকে গেলে নাকি আমার পড়ালেখা চিরতরে শেষ করে দেবেন, ক্যাম্পাস থেকে তাড়িয়ে দেবেন। আমি খুব ভীত মানুষ অহনা। ওসব বড় ভাইদের ঝামেলায় আমি একদম জড়াতে চাই না। আপনিও ওদিকে যাবেন না। সায়েম ভাইরা কিন্তু খুব বিপজ্জনক ছেলে। ওনাদের সাথে ক্যাম্পাসের বড় বড় স্যারদের ওঠা বসা। সায়েম, ওই যে পলিটিক্স করে যে ছেলেটা, ও তোমাকে ধমক দিয়েছে? আচ্ছা আরিয়ান, তুমি তো এই ডিপার্টমেন্টেরই ছাত্র। তুমি কি জানো এই ল্যাবে স্পেশাল কোনো কেমিক্যাল বা ফার্টিলাইজার প্রজেক্টের কাজ চলছে কি না? মানে কোনো বিদেশি বায়ারদের সাথে ডিল বা এই জাতীয় কিছু? তোমাদের কি কোনো নতুন এক্সপেরিমেন্ট চলছে যা শুধু হেড স্যার আর সায়েমরাই তদারকি করছে? ভালো করে মনে করে বলো তো, কোনো নতুন গাড়ি বা ট্রাক কি রাতে আসে ল্যাবের সামনে? বিদেশি বায়ার? আমি গরিব মানুষ অহনা, দুবেলা মেসে ডাল ভাত খাওয়ার টাকাই জোটে না। আমার আম্মাকে টাকা পাঠাতে হয়। আমি এসব বিদেশি ডিল কিভাবে জানবো? তবে হ্যাঁ, রুদ্র নামের একটা ছেলে লাইব্রেরির কোনায় বসে সেদিন কম্পিউটারে কি যেন দেখছিল। ও বলছিল ভিসি স্যারের ইমেল থেকে নাকি দুবাইতে কার সাথে কথা হয়েছে।
আমি তো ওসব কোডিং বুঝি না অহনা। আপনি কি এসব বুঝতে পারেন? আপনি তো সাধারণ ছাত্রীদের মতো কথা বলছেন না। আপনি কি কোনো গোয়েন্দা, কোনো পুলিশ টুলিশ নাকি আপা? দূর, আমি গোয়েন্দা হতে যাব কেন? মাথা খারাপ তোমার? আমি আসলে একটু থ্রিলার নভেল পড়তে ভালোবাসি, তো তাই যে কোনো জিনিসে রহস্য খোঁজা আমার স্বভাব। তাছাড়া নতুন এসেছি, তাই একটু কৌতূহল বেশি। তুমিও না আরিয়ান একটা আস্ত বলদ। গোয়েন্দারা কি আর স্কুটি নিয়ে এইভাবে তোমার সাইকেলে ধাক্কা মারবে? গোয়েন্দারা আসে বড় বড় গাড়ি নিয়ে, বুঝলে? তা অবশ্য ঠিক বলেছেন অহনা। গোয়েন্দারা তো টিভিতে অন্যরকম ড্রেস পরে আসে। আমি আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা অহনা, আপনি যখন নতুন এসেছেন, চলেন আপনাকে আমাদের লাইব্রেরিটা ঘুরিয়ে দেখাই। এখানে অনেক পুরনো বই আছে। আমার অবশ্য এখন যেতে হবে। সায়েম ভাইরা আবার নোটিশ বোর্ডের সামনে দাঁড়িয়ে আছে, ওরা দেখলে বকবে। আরিয়ান, তোমার সাথে কথা বলে সত্যিই ভালো লাগলো। খাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিও, নইলে স্যার রাগ করবেন। আর শোনো, ল্যাবের ওদিকে যদি কোনো নড়াচড়া দেখো বা কোনো অদ্ভুত গাড়ি আসতে দেখো, আমাকে অবশ্যই জানাবে। এ নাও আমার নাম্বার। যে কোনো সমস্যায় আমাকে কল করতে পারো। সায়েমদের ভয় পাওয়ার কিছু নেই। অহনা তার পকেট থেকে একটা ছোট্ট চিরকুটে নাম্বার লিখে আরিয়ানের চটের ব্যাগের উপর ছুঁড়ে দিল। তারপর স্কুটির এক্সিলাইটর চেপে পলকের মধ্যে প্যারিস রোডের ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আরিয়ান মাটিতে দাঁড়িয়ে চিরকুটটা হাতে নিল। এতক্ষণ তার মুখে যে বোকা ভীতু ছাত্রের ছায়া ছিল, তা 1 সেকেন্ডের মধ্যে কর্পূরের মতো উড়ে গেল। তার মুখেও বেয়ে ফুটে উঠল আন্ডারওয়ার্ল্ডের কাঁপানো সেই ভয়ঙ্কর রূপ। সে চিরকুটটা পকেটে রেখে নিজের এয়ারপিসটা অন করল। রুদ্র, সিস্টেমে একটা নতুন প্রোফাইল ক্রিয়েট কর, নাম অহনা। আমাদের ডিপার্টমেন্টে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছদ্মবেশে এসেছে। মেয়েটা আসলে ক্রাইম ব্রাঞ্চের এসি। ও অলরেডি সায়েম আর ল্যাবের ড্রাগ সিন্ডিকেটের পেছনে লেগেছে। মেয়েটার অবজারভেশন স্কিল ভালো, কিন্তু আমার চশমার স্পাই ক্যামেরা ও নোটিশ করতে পারিনি। বস, আমি লাইভ ফিড দেখতে পাচ্ছি। আপনি ঠিকই ধরেছেন, ওনার স্কুটির রেজিস্ট্রেশন নাম্বারটা ভুয়া এবং ওইটা পুলিশ হেডকোয়ার্টারের একটা গোপন মিশনের আন্ডারে রেজিস্টার্ড। বস, এখন আমাদের করণীয় কি? এই মেয়েটা যদি ল্যাবের ভেতরে বেশি নাক গলায়, তবে ভিসি স্যার আর সায়েমরা তো অ্যালার্ট হয়ে যাবে। আমাদের পুরো প্ল্যান নষ্ট হতে পারে। আমি কি আমাদের টিম পাঠিয়ে অহনাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করব? একদম না রুদ্র। পুলিশ যখন নিজেই যেচে আমাদের খেলায় অংশ নিতে এসেছে, তখন তাকে একটু সুযোগ দেওয়া উচিত। অহনা ভাবছে সে চুনোপুটিদের ধরবে, কিন্তু সে জানে না এই ইউনিভার্সিটির আন্ডারওয়ার্ল্ডের আসল কিং কে। সায়েমদের উপর অহনা নজর রাখুক, আর অহনার উপর নজর থাকবে আমার চশমার ক্যামেরার। আজ রাতের মধ্যেই ভিসি আর সেই মাস্টার মাইন্ডের নতুন পাসওয়ার্ড ক্র্যাক করতে হবে। অহনাকে আমরা আমাদের চাল হিসেবে ব্যবহার করব, ও সায়েমদের ব্যস্ত রাখবে, আর সেই সুযোগে আমরা মেইন সার্ভার ক্লিন করে দেব। খেলাটা এখন আরও অনেক বেশি জমজমাট হবে। রুদ্র, নজর রাখো ওর উপর। প্রতিটা মুভমেন্ট আমার জানা চাই। রাত তখন একটা। পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন একটা নিঝুম দ্বীপের মতো অন্ধকারে ডুবে গেছে। প্যারিস রোডের গগন শিরীষ গাছগুলোর পাতা ভেদ করে চাঁদের আলো এসে পড়েছে পিচঢালা রাস্তায়। দিনের বেলায় সেই চেনা কোলাহল এখন এক রহস্যময় নীরবতায় রূপ নিয়েছে। এগ্রিকালচার ডিপার্টমেন্টের মেন ল্যাব বিল্ডিংটার সামনে কোনো আলো নেই। প্রহরীরাও কনসাল্টের ডিউটি শেষ করে যার যার ঘরে ঘুমিয়ে পড়েছে। কিন্তু এই নিস্তব্ধতার মাঝেই দুটো আলাদা ছায়া সম্পূর্ণ ভিন্ন দিক থেকে একই উদ্দেশ্যে ল্যাব বিল্ডিংটার দিকে গুটিসুটি পায়ে এগিয়ে আসছিল। কেউ কারোর উপস্থিতি টের পায়নি, অথচ দুজনে লক্ষ্যই এক ল্যাবের আড়ালে চলা সেই কোটি কোটি টাকার কেমিক্যাল ও ড্রাগ সিন্ডিকেটের আসল প্রমাণ হাতে নাতে ধরা। ঢাকা হেডকোয়ার্টার থেকে যে লোকেশন ট্র্যাকিং পাঠানো হয়েছে, ওটার মেইন হাব এই বিল্ডিংটায়। সায়েম আর তার দলবল আজ রাতেই নাকি কেমিক্যালের বড় চালানটা সরিয়ে ফেলবে। আমাকে যে কোনো মূল্যে ল্যাবের পেছনের দরজার লকটা ভাঙতে হবে। কোনোভাবেই নিজের পরিচয় রিভিল করা যাবে না। কিন্তু এই গভীর রাতে চারপাশটা বড্ড বেশি শান্ত লাগছে। কেন যেন মনে হচ্ছে আমি ছাড়াও এখানে অন্য কারোর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে।
অহনা তার খাকি কুর্তি বদলে একটা কালো রঙের জ্যাকেট আর কার্গো প্যান্ট পরে এসেছে। তার কোমরে লুকানো হচ্ছে ক্রাইম বেঞ্চের স্পেশাল লাইন পিস্তল। সে ল্যাবের পেছনের জানালার দিকে এগোতে হঠাৎ করিডোরের অন্ধকারের মধ্যে একটা খসখস শব্দ শুনতে পেল। সে চট করে একটা পিলারের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল এবং জ্যাকেটের পকেট থেকে নাইট ভিশন বাইনোকুলারটা চোখের সামনে ধরল। ল্যাবের মেইন গেটের তালাটার সামনে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটার পরনে কালো হুডি, মুখটা কাপড়ে ঢাকা, আর তার হাতে একটা অত্যাধুনিক লেজার ডিক্রিপশন ডিভাইস, যা দিয়ে সে ল্যাবের ডিজিটাল লকটা খোলার চেষ্টা করছে। চাঁদের আলোয় সেই ছায়ার চোখের চশমাটা এক পলকের জন্য চকমক করে উঠল। অহনা বাইনোকুলার দিয়ে সেই চশমাটা আর হাতের ডিভাইসটা দেখা মাত্রই তার বুকের ভেতর একটা তীব্র সন্দেহের মোচড় দিয়ে উঠল। ওই চশমা আর হাতের আঙুলের রিংটা তো আমার খুব চেনা। এটা তো নোটিশ বোর্ডের সামনে দেখা হওয়া সেই ভীতু বলদ ছেলেটা আরিয়ান। তার মানে এই ছেলেটা কোনো সাধারণ চাষার ছেলে বা গরিব ছাত্র নয়। দিনের বেলা আমার স্কুটির সামনে ও ইচ্ছা করে সাইকেল নিয়ে পড়ে গেছিল যাতে আমার উপর নজর রাখতে পারে। এত বড় একটা আন্তর্জাতিক ড্রাগ সিন্ডিকেটের সাথে এই ছেলেটা সরাসরি যুক্ত। ও আসলে ভিসি আর সায়েমের মেইন আইটি এক্সপার্ট। ও ল্যাবের অবৈধ কেমিক্যালের ডাটাবেস মেনটেন করে। ছি, আমি ওকে একটা নিরীহ ছাত্র ভেবে নিজের পার্সোনাল নাম্বার দিয়ে এলাম। আজ রাতে ওকে হাতে নাতে ধরবো নাকি আড়াল থেকে ওর আসল রূপটা দেখবো? না, এখন ওর সামনে যাওয়া চলবে না। এখনো সামনে যাওয়া যাবে না। ও নিশ্চয়ই সাইমের কোনো বড় চালান রিসিভ করতে এসেছে। ওদিকে আরিয়ান তখন ল্যাবের ডিজিটাল লকটা হ্যাক করতে ব্যস্ত ছিল। তার কানের ভেতরে একটা ব্লুটুথ এয়ারপিসে রুদ্রর কণ্ঠ ভেসে আসছিল। আরিয়ান কিবোর্ডের আঙ্গুল চালাতে চালাতে হঠাৎ তার চশমা রিয়ার ভিউ ক্যামেরার স্ক্রিনে একটা অ্যালার্ট দেখতে পেল। চশমায় কাছের কোণায় একটা লাল বিন্দু ব্লঙ্ক করছে, যার মানে ঠিক 20 মিটার দূরে প্রক্টোরিয়াল টিমের পিলারের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে তাকে ওয়াচ করছে। আরিয়ান খুব সাবধানে চশমার ফোকাসটা পেছনের দিকে ঘোরালো। জুম করার পর স্ক্রিনে ভেসে উঠল কালো জ্যাকেট পরা অহনার মুখ। অহনার হাতে থাকা পুলিশের স্পেশাল বাইনোকুলার আর কোমরের পিস্তলের বেল্ট দেখে আরিয়ানের চোখ দুটোর আগে ছোট হয়ে এলো। আরিয়ান লকের কাজ মাঝপথে থামিয়ে দিয়ে ডিভাইসের স্ক্রিনটা অফ করে দিল। রুদ্র, সিস্টেমে একটা মারাত্মক গড়বড় হয়ে গেছে। এই মেয়েটা মানে অহনা, ও এখন ল্যাব বিল্ডিংয়ের পেছনের পিলারের আড়ালে দাঁড়িয়ে আমাকে বাইনোকুলার দিয়ে দেখছে। ও ভাবছে আমি সাইমদের লোক, কিন্তু আমার সন্দেহ অন্য জায়গায়। রুদ্র, এই মেয়েটা আসলে ক্রাইম ব্রাঞ্চের এসি নয়। ও পুলিশের ছদ্মবেশে আসা দুবাইয়ের বায়ারদের কোনো আন্ডার কভার এজেন্ট। ভিসি আর ডিপার্টমেন্টাল হেড যে কেমিক্যাল চুরি করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করছে, অহনা নিশ্চয়ই সেই চুরির মেইন ডিল করতে এসেছে। ও হয়তো সাইমদের বাইপাস করে নিজেই পুরো চালানটা হাতিয়ে নিতে চায়। দিনের বেলা ও ইচ্ছা করে আমার সাইকেলে ধাক্কা মেরেছিল যাতে এগ্রিকালচার ডিপার্টমেন্টের ল্যাবের খবর আমার মুখ থেকে বের করতে পারে। ও আমাকে এই ক্রাইমের পার্টনার ভাবছে। বস, তাহলে কি আমি এখনই নোটিফিকেশন পাঠিয়ে ক্যাম্পাসের চারিদিকে সিকিউরিটি লকডাউন করে দেব? অহনাকে কি ওইখানে ট্র্যাপ করে ফেলবো? মেয়েটা কিন্তু সশস্ত্র। ও যদি আপনার ওপর ফায়ার করে তবে ল্যাবের অ্যালার্ম বেজে উঠবে এবং সাইমদের ক্যাডার বাহিনী এখানে চলে আসবে। না রুদ্র, বোকামি করো না। অহনা যেহেতু আমাকে দেখে ফেলেছে, আমি যদি এখন হুট করে পালিয়ে যাই বা ওকে অ্যাটাক করি, তবে ও নিশ্চিত হয়ে যাবে যে আমি এই সিন্ডিকেটের গডফাদার। আমি ওকে বুঝতে দেব না যে আমি ওকে দেখে ফেলেছি। আমি এখন সাধারণ একটা চোরের মতো অভিনয় করে এখান থেকে কেটে পড়ব। অহনা ভাবুক সে চোর তারা করছে, ও আমার পেছনে ইনভেস্টিগেশন শুরু করুক, আর আমি ওর আসল আইডেন্টিটি বের করব। তুই শুধু অহনার ওই চিরকুটের নাম্বারটার কল হিস্ট্রি আর লোকেশন ট্র্যাক কর। আজ থেকে আমাদের খেলায় একটা নতুন শত্রু যোগ হলো, যে নিজেকে পুলিশ দাবি করে আন্ডারওয়ার্ল্ডের কেমিক্যাল সিন্ডিকেটের ভাগ নিতে এসেছে। আরিয়ান চট করে তার লেজার ডিভাইসটা পকেটে ঢুকিয়ে নিল এবং ল্যাবের বারান্দা দিয়ে বিড়ালের মতো নিঃশব্দে হেঁটে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। অহনা পিলারের আড়াল থেকে বের হয়ে এসে আরিয়ানের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। তার মনে তখন ক্ষোভ আর সন্দেহ এক হয়ে গেছে। সে ল্যাবের লকটা আর ভাঙার চেষ্টা করলো না, কারণ আরিয়ান অলরেডি সিস্টেম কোনো অ্যালার্ট ট্রিগার
করেছে কিনা সে নিশ্চিত নয়। অহনা পকেট থেকে ফোন বের করে তার ঢাকা হেডকোয়ার্টারের আইটি টিমকে কল দিল। হ্যালো, আইটি সেকশন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের আরিয়ান নামের একটা ছেলের পুরো প্রোফাইল আমার চাই। ওর এনআইডি, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর ও লাস্ট 1 মাসে কার কার সাথে ফোনে কথা বলেছে সব ডিটেলস আগামী 8 ঘন্টার মধ্যে আমার মেইলে পাঠাও। ছেলেটা একটা আস্ত ব্ল্যাক শিপ। ও দিনের বেলা চরম বোকা সেজে ঘুরে বেড়ায় আর রাতে ল্যাবের মেইন সিকিউরিটির কোড হ্যাক করে। আমার ধারণা ডিসি স্যারের যে এনক্রিপ্টমেন্ট ফাইলটা আমরা ডিসক্রিপ্ট করতে পারছি না, ওটার মাস্টার কি এই আরিয়ানের কাছেই আছে। ও বড় ইন্টারন্যাশনাল মাফিয়া গ্যাংয়ের আইটি হেড। আমি ওর উপর 24 ঘন্টা নজর রাখবো এখন থেকে। পরের দিন সকাল 9টা ক্যাম্পাসের ক্যাফেটেরিয়ায় সকালে নাস্তা করার জন্য টেবিলে বসেছিল আরিয়ান। তার সামনে চা আর একটা সস্তা বিস্কিট রাখা। সে চশমাটা নাকের উপর ঠিক করতে করতে ল্যাপটপে রুদ্রর পাঠানো অহনার কল রেকর্ডস চেক করছিল। ঠিক তখনই অহনা তার সেই খাকি কুর্তি পরে ক্যাফেটেরিয়ায় ঢুকলো। তার মুখে এক কৃত্রিম মিষ্টি হাসি। সে সোজা এসে আরিয়ানের টেবিলের সামনে চেয়ারটা টেনে বসে পড়ল। আরিয়ান ল্যাপটপের স্ক্রিনটা চট করে মিনিমাইজ করে দিয়ে বোকা বোকা মুখ করে তাকালো। শুভ সকাল আরিয়ান সাহেব। তা সকাল সকাল এত মন দিয়ে ল্যাপটপে কি দেখছেন? কোনো নতুন অ্যাসাইনমেন্ট নাকি ল্যাবের কোনো স্পেশাল সিকিউরিটি কোড? কাল রাতে ঘুম ভালো হয়েছে তো আপনার, নাকি সারা রাত জেগে কোনো বড় প্রজেক্টের কাজ করতে হয়েছে? আরে অহনা আপা, মানে অহনা, শুভ সকাল। না মানে কাল রাতে মেসে খুব মশা ছিল তো, তাই ভালো ঘুম হয়নি। আমি আসলে ফার্স্ট ইয়ারের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খাতাটার ইন্টারন্যাশনাল ডাটাগুলো একটু গুছিয়ে রাখছিলাম। আপনি এত সকালে ক্যাফেটেরিয়ায়? আপনার উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ক্লাস তো ওই দিকের বিল্ডিংয়ে। হ্যাঁ, ক্লাস ওখানেই। তবে ভাবলাম তোমার খোঁজ নিয়ে যাই। কালকে তো মাটিতে পড়ে গিয়ে বেশ ভয় পেয়েছিলে। আচ্ছা আরিয়ান, তুমি কাল রাতে মেস থেকে বের হওনি তো? আমি আসলে কাল রাতে ক্যাম্পাসের ভেতরে একটা দরকারি কাজে এসেছিলাম। তখন ল্যাব বিল্ডিংয়ের সামনে একটা কালো হুডি পরা ছেলেকে দেখলাম। দূর থেকে কেন যেন মনে হলো ছেলেটা ঠিক তোমার মতোই দেখতে। চশমা পরা, হাতে একটা অদ্ভুত ডিভাইস। তুমি কি চেনো নাকি এমন কাউকে যে রাতে ল্যাবে চুরি করতে আসে? ওরে বাবারে, রাতে ল্যাবে চুরি? না অহনা, আমি তো কাল রাত 10টার মধ্যেই খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমার মেসে গিয়ে আপনি ওনাদের জিজ্ঞেস করতে পারেন। আর আমি তো রাতে মেস থেকে বের হতেই ভয় পাই। ক্যাম্পাসের বড় ভাইরা যদি ধরে মারধর করে। আপনি যে ছেলেকে দেখেছেন ওটা নিশ্চয়ই সাইম ভাইদের কোনো লোক হবে। ওনারাই তো মাঝরাতে ল্যাবে কিসব কেমিক্যাল নিয়ে কাজ করেন। আচ্ছা অহনা, আপনি কাল রাতে একা একা ল্যাবের ওদিকে কি করছিলেন? আপনি তো বললেন আপনি নতুন স্টুডেন্ট, তাহলে রাতের বেলা প্রক্টোরিয়াল টিমের পিলারের আড়ালে দাঁড়িয়ে বাইনোকুলার দিয়ে কি দেখছিলেন? সাধারণ ছাত্রীরা তো রাতে বাইনোকুলার নিয়ে ঘোরে না। আরিয়ানের এই উল্টো প্রশ্নে অহনার মুখের হাসির রেখাটা এক মুহূর্তের জন্য জমে বরফ হয়ে গেল। সে টেবিলের উপর রাখা পানি গ্লাসটা হাত দিয়ে শক্ত করে ধরল। অহনা বুঝতে পারল আরিয়ান অত্যন্ত চতুরতার সাথে তাকে কাউন্টার অ্যাটাক করেছে। সে নিজের পরিচয় গোপন রাখার জন্য গলার আওয়াজটা একটু চড়া করল। বাইনোকুলার? আমি আবার কখন বাইনোকুলার নিলাম? আরিয়ান, তোমার চশমার পাওয়ার কি বেড়ে গেছে নাকি? আমি তো বললাম আমি একটা দরকারি কাজে লেডিস হলের দিকে যাচ্ছিলাম, তখন দূর থেকে দেখেছি। তুমি আমাকে উল্টো সন্দেহ করছো কেন? একটা নতুন মেয়ে ক্যাম্পাসে রাতে ঘুরলে সে কি অপরাধী হয়ে যায় নাকি? নাকি তুমি চাচ্ছ আমি ল্যাবের ওই দিকের ঘটনাটা নিয়ে বেশি মাথা না ঘামাই? তোমার সাইম ভাইদের কি কোনো ক্ষতি হয়ে যাবে আমি ওদিকে গেলে? না অহনা, আপনি রাগ করছেন কেন? আমি তো জাস্ট এমনিই বললাম। আসলে দিনকাল ভালো না তো, তাই ভয় লাগে। সাইম ভাইরা যদি জানতে পারে আমরা ওসব ল্যাব নিয়ে কথা বলছি, তবে আমাদের দুজনেরই ক্যারিয়ার শেষ করে দেবে। আমি তো আপনার মঙ্গলের জন্যই বলছি। আপনি বরং এই কেমিক্যাল আর ল্যাবের ঝামেলা ছেড়ে নিজের পড়াশোনায় মন দেন। উদ্ভিদ বিজ্ঞান বিভাগে তো অনেক ভালো ভালো প্রজেক্ট আছে। আমার পড়াশোনা নিয়ে তোমাকে ভাবতে হবে না আরিয়ান। আমি জানি আমাকে কি করতে হবে। তবে হ্যাঁ, অপরাধী যতই বড় হোক না কেন, সে নিজেকে যতই বোকা আর নিরীহ সাজিয়ে রাখুক না কেন, তার আসল চেহারাটা কিন্তু খুব দ্রুতই সামনে চলে আসে। আইনের হাত থেকে কেউ পার পায় না।
আর যারা দেশের সম্পত্তি চুরি করে বিদেশে পাচার করে তাদের পরিণতি খুব খারাপ হয়। আসি, ক্লাসের সময় হয়ে গেছে। অহনা চেয়ারটা সজোরে ধাক্কা দিয়ে টেবিল থেকে উঠে চলে গেল। করিডোর দিয়ে যাওয়ার সময় সে নিজের ফোনটা বের করে সাইমকে একটা মেসেজ পাঠালো। আজ দুপুর 2টায় ল্যাবের পেছনে তোমার সাথে দেখা করতে চাই। কেমিক্যালের নতুন চালানটার ব্যাপারে কথা আছে। অহনা মূলত সাইমকে টোপ হিসাবে ব্যবহার করতে চাইল, যাতে আরিয়ান সেই মিটিং ট্র্যাক করতে গিয়ে ফান্দে পড়ে। ওদিকে আরিয়ান ক্যাফেটেরিয়ায় টেবিলে বসে চায়ের কাপে শেষ চুমুক দিল। তার চোখের চশমার স্ক্রিনে অলরেডি অহনার পাঠানো মেসেজটা ইন্টারসেপ্ট হয়ে ভেসে উঠেছে। আরিয়ানের ঠোঁটের কোণে সেই চেনা মাফিয়া কিংয়ের খুনে হাসিটা ফিরে এলো। রুদ্র, মিস অহনা সাইমকে মেসেজ পাঠিয়েছে। ও দুপুর 2টায় ল্যাবের পেছনে সাইমের সাথে ডিল করতে যাচ্ছে। তার মানে আমার সন্দেহই ঠিক। অহনা আসলে ক্রাইম ব্রাঞ্চের কেউ নয়। ও একটা করাপ্টেড এজেন্ট, যে সাইমদের সাথে হাত মিলিয়ে কেমিক্যালের চালানটা নিজের জিম্মায় নিতে চায়। ও আজকে ল্যাবের পেছনে সাইমকে কোনো সিক্রেট কোড দেবে। রুদ্র, দুপুরের মেইন সিকিউরিটি ক্যামেরাগুলো হ্যাক করো। আজ দুপুরে ল্যাবের পেছনে ঝোপের মধ্যে আমি নিজে থাকব। অহনা আর সাইম খান যখন ডিলটা করবে, আমি ওটার ফুল অডিও ভিডিও রেকর্ড করব। পুলিশ সেজে যে মাফিয়াগিরি করতে এসেছে তার মুখোশ আজ আমি পুরো ক্যাম্পাসের সামনে টেনে ছিঁড়ে ফেলবো। খেলাটা এবার সত্যি গোলমেলে হয়ে গেছে রুদ্র, কিন্তু এই দাবার বোর্ডের চালগুলো সব আমারই থাকবে। দুপুর 2:30 এগ্রিকালচার ডিপার্টমেন্টের পরিবেশটা এক অদ্ভুত থমথমে নীরবতায় ঢেকে আছে। আরিয়ান এবং অহনা দুজনের কাছেই আলাদা আলাদা সোর্স থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লু এসে পৌঁছেছিল। আরিয়ানের চশমার এনক্রিপ্টেড কোডিং সিস্টেম একটি বেনামি আইপি থেকে মেসেজ পাঠানো হয়েছিল যে কেমিক্যাল সিন্ডিকেটের মেন সার্ভার আনলক করার মাস্টার কি এবং বায়াতের আসল তালিকাটি আজ দুপুরে ডিপার্টমেন্টের 3তলার পরিত্যক্ত ডাকরুমের লকারে রাখা হবে। ঠিক এভাবেই অহনার কাছেও একটি অফিসিয়াল সোর্স মারফত চিরকুট আসে যে ল্যাবে চুরির চালানের মূল ট্র্যাকিং ফাইলটি ওই একই ডাকরুমে লুকিয়ে রাখা হয়েছে। কেউ কারো কথা না জানলেও দুজনের সেই তথ্যের উপর ভিত্তি করে গুটি গুটি পায়ে এগিয়ে আসছিল 3তলার সেই অন্ধকার ঘরের দিকে। করিডরে কোনো ছাত্রছাত্রী ছিল না। আরিয়ান তার চেরা চটের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে অত্যন্ত সতর্কতার সাথে ডাকরুমের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজাটা সামান্য খোলা ছিল। সে ভেতরে পা রাখা মাত্রই পেছন থেকে কয়েকটি ছায়া ঘরে ঢুকলো। আরিয়ান চট করে ঘুরে দাঁড়ালো এবং অন্ধকারের মধ্যে অহনাকে দেখে তার চোখ দুটো সরু হয়ে গেল। অহনার হাতে তখন তার 9mm পিস্তলটা তাক করা। একদম নড়বে না আরিয়ান, হাত দুটো উপরে তোলো। আমি জানি তুমি এখানে কেন এসেছো। ল্যাবের ডাটাবেস মাস্টার কি চুরি করে দুবাইয়ের বায়ারদের কাছে সাপ্লাই দিতে এসেছো তো? কাল রাতে তোমাকে আমি ল্যাবের লক হ্যাক করতে দেখেছি। নিজের পরিচয় আর লুকিয়ে লাভ নেই। তোমার মতো একটা সাইবার ক্রিমিনালকে ধরার জন্যই ঢাকা থেকে আমি ছদ্মবেশে এসেছি। আমি ক্রাইম ব্রাঞ্চের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অহনা। আপনি নিজের পিস্তলটা নামান মিস অহনা। উল্টো নাটক বন্ধ করুন। আপনি ক্রাইম ব্রাঞ্চের এসি নন। আপনি হলেন পুলিশের ছদ্মবেশে আসা এক করাপ্টেড ইন্টারন্যাশনাল এজেন্ট। আপনি নিজেই সাইমদের সাথে হাত মিলিয়েছেন এবং ল্যাবের কোটি কোটি টাকার কেমিক্যালের চালানের ভাগ নিতে এখানে এসেছেন। আপনি কাল দুপুরে সাইমকে মেসেজ পাঠিয়ে ডিল করতে চেয়েছিলেন। সেই লাইভ ফিড আমার সিস্টেমে রেকর্ড করা আছে। আপনি নিজে এখানে ফাইল চুরি করতে এসেছেন আর দোষ দিচ্ছেন আমার উপর। কিসের করাপ্টেড এজেন্ট? কিসের সাইমের সাথে ডিল? সাইমকে আমি টোপ হিসেবে ব্যবহার করতে চেয়েছিলাম, যাতে তোমার মতো বড় মাফিয়াকে হাতে নাতে ধরতে পারি। আর তুমি বলছো তুমি সাধারণ ছাত্র? একটা সাধারণ ছাত্রের চশমায় স্পাই ক্যামেরা থাকে না, আর সে পুলিশের এনক্রিপ্টেড মেসেজ ইন্টারসেপ্ট করতে পারে না। তুমি এই পুরো সিন্ডিকেটের আসল গডফাদার। আমি গডফাদার? মিস অহনা, আপনার অবজারভেশন স্কিল এতটাই সস্তা যে আপনি আসল অপরাধীকে রেখে একজন সাধারণ স্টুডেন্টকে সন্দেহ করছেন। আমি এখানে ভিসি আর সাইমদের ওই নোংরা সিন্ডিকেটটাকে ধ্বংস করতে এসেছি, ফাইল চুরি করতে না। আর আপনি এখানে এসে আমার পুরো প্ল্যানটা নষ্ট করে দিলেন।
আরিয়ান এবং অহনা যখন একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করছিল এবং নিজেদের পিস্তল ও ডিভাইসের দিকে হাত বাড়াচ্ছিল, ঠিক তখনই ডাকরুমের ভারী লোহার দরজাটা আচমকা বাইরে থেকে সজোরে বন্ধ হয়ে গেল। খটখট শব্দ, বাইরে থেকে 3টি বিশাল বড় তালা লাগানোর আওয়াজ পাওয়া গেল। ঘরের চারপাশে ছোট ছোট ভেন্টিলেটরগুলো স্বয়ংক্রিয় মেটালিক শিট দিয়ে বন্ধ হয়ে গেল এবং পুরো ঘরটা এক নিশ্চিদ্র অন্ধকারে ডুবে গেল। আরিয়ান এবং অহনা দুজনেই থমকে গেল। আরিয়ান চট করে তার চশমাটা নাইট ভিশন মোড অন করলো এবং অহনা তার পকেট থেকে ফ্ল্যাশ লাইটটা জ্বালালো। ঘরের ঠিক মাঝখানে রাখা একটি পুরনো টেবিলের উপর একটি স্পিকার রাখা ছিল। হঠাৎ সেই স্পিকারটি সশব্দে অন হয়ে গেল এবং ওপাশ থেকে এক কর্কশ চেনা অট্টহাসির শব্দ ভেসে এলো। সেই হাসি শুনে আরিয়ান আর অহনা দুজনেই চমকে উঠল। বাহ, চমৎকার দৃশ্য! বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ভীতু ছাত্র আর ঢাকা থেকে আসা ক্রাইম ব্রাঞ্চের তুখোর অফিসার দুজন মিলে ডার্ক রুমের রোমান্টিক ডেট করছে। তোমরাই তাহলে এতদিন ধরে আমার সায়েম আর রিফাতকে তাড়া করে বেড়াচ্ছিলে। তোমরা ভেবেছিলে তোমরা খুব গোপনে ইনভেস্টিগেশন করছো, আর ক্যাম্পাসের ভিপি আনোয়ার হোসেন কিছুই জানে না। ভিপি আনোয়ার? আপনি? তার মানে এই পুরো কেমিক্যাল সিন্ডিকেট, ল্যাবের ড্রাগ লর্ড আর ভিসির পেছনের আসল মাস্টারমাইন্ড আপনি? আপনি ভিসি আর প্রক্টোরিয়াল টিমকে হাতের পুতুল বানিয়ে এই নামকরা বিশ্ববিদ্যালয়ের আড়ালে আন্তর্জাতিক ক্রাইম নেটওয়ার্ক চালাচ্ছেন? হ্যাঁ মিস অহনা, আমি। তোমরা যাদের পেছনে এতদিন ইনভেস্টিগেশন করেছিলে তারা তো মাঠের চুনোপুটি। ডিসিও আমার আদেশে সই করে আর সায়েম আমার আদেশে ট্রাক লোড করে, কিন্তু তোমরা দুজনে আমার বড় ক্ষতি করে দিয়েছ। অহনা ম্যাডাম আমার ইন্টারন্যাশনাল ফাইল ঘেটেছেন, আর এই আরিয়ান নামের বলদটা আমার দুবাইয়ের বায়ারের অ্যাকাউন্ট ফ্রিজ করার চেষ্টা করছে। তোমরা কে কি ওটা আমার জানার দরকার নেই, তবে তোমরা যে আমার খেলার জন্য বড় হুমকি সেটা আমি বুঝে গেছি। এই ডার্ক রুম থেকে তোমাদের লাশও বের হবে না। এখানে কোনো নেটওয়ার্ক নেই, কোনো ফোর্স তোমাদের বাঁচাতে আসবে না। গুড বাই অফিসার, আর গুড বাই আরিয়ান সাহেব। স্পিকারটা বন্ধ হওয়ার সাথে সাথে ডাকরুমের কোণা থেকে এসি ভেল্টগুলো থেকে হিসির শব্দের এক প্রকার বিষাক্ত ক্লোরোফর্ম গ্যাস ঘরে ঢুকতে শুরু করলো। অহনা তীব্রভাবে কাশতে কাশতে দরজার দিকে এগিয়ে গেল এবং দরজা লাথি মারতে লাগলো, কিন্তু ভারী লোহার দরজা এক চুলও নড়ল না। গ্যাসের তীব্রতায় অহনার মাথা ঘুরতে লাগলো। তার হাতের পিস্তলটা মেঝেতে পড়ে গেল। সে দেওয়ালে ভর দিয়ে নিচে বসে পড়ল। আরিয়ান, এই গ্যাস আমাদের ফুসফুস অকেজো করে দেবে। আর মাত্র কয়েক মিনিট, তারপর আমরা দুজনেই মারা যাব। আমার ব্যাকআপ টিমও এই লোকেশন চেনে না। আমরা পুরোপুরি ফাঁদে পড়ে গেছি। মিস অহনা, নিজেকে শান্ত রাখুন এবং জ্যাকেটের চেইনটা টেনে মুখটা ঢেকে নিন। আপনাকে আমি মরতে দেব না। আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আরিয়ান যেখানে উপস্থিত আছে সেখানে ভিপি আনোয়ারের মতো পাতি নেতা ফাঁদ পেতে পার পাবে না। এতদিন নিজের আসল রূপটা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আজ এদের মৃত্যুর স্বাদ দেখাতেই হবে। আরিয়ান 1 সেকেন্ডের মধ্যে তার চটের ব্যাগ থেকে একটি ছোট মেটালিক গ্রেনেড আকারের ডিভাইস বের করলো। ওটা ছিল একটি হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি ডিভাইস। সে ওটা অন করতে ঘরের ভেতরে গ্যাস ভেন্টগুলোর ইলেকট্রিক কানেকশন বিকট শব্দে স্পার্ক করে চিরতরে বন্ধ হয়ে গেল। আরিয়ান তার কোটের ভেতর থেকে 2টি অত্যাধুনিক সাইলেন্সার লাগানো গ্লোক পিস্তল বের করলো। তার চোখের চশমাটা এখন সম্পূর্ণ লাল হয়ে গেছে, যা তার ভেতরের ভয়ঙ্কর মাফিয়া কিং রূপটিকে প্রকাশ করছে। সে অহনাকে এক ঝটকেই টেনে তুলল। অহনা, দরজার পেছনে অন্তত 10 জন সশস্ত্র ক্যাডার দাঁড়িয়ে আছে। আমি দরজা ওড়ানোর সাথে সাথেই ফায়ারিং শুরু হবে। আপনি মেঝের সাথে লেপ্টে থাকবেন, কোনো অবস্থাতেই মাথা তুলবেন না। আরিয়ান দরজার লকের উপর একটি ছোট্ট প্লাস্টিক এক্সপ্লোসিভ বসিয়ে রিমোটে ক্লিক করলো। বিকট এক বিস্ফোরণে লোহার দরজার লকটা উড়ে গেল এবং দরজাটা ছিটকে করিডোরে গিয়ে পড়ল।
দরজা খুলতে বাইরে দাঁড়িয়ে থাকা ভিপি আনোয়ার সশস্ত্র ক্যাডার বাহিনী এলোপাথারি গুলি চালাতে শুরু করলো। আরিয়ান এক মুহূর্তে সময় নষ্ট না করে ডাকরুমের ভেতর থেকে চিতাবাঘের মতো স্প্রিংয়ের বেগে করিডোরে ড্রাইভ দিল। তার দু হাতে দুটো পিস্তল একসাথে গর্জে উঠল। নিখুঁত নিশানা আর অলৌকিক গতির সাথে আরিয়ানের প্রতিটি গুলি শত্রুদের বুক আর কপাল ভেদ করতে লাগলো। প্রথম 3 সেকেন্ডের মধ্যে 4 জন ক্যাডার রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ল। করিডোরের দেয়ালগুলো রক্তের ছিটায় লাল হয়ে গেল। ও মাই গড, এই গতি, এই শুটিং স্কিল কোনো সাধারণ মানুষের হতেই পারে না। ও একা একাই পুরো বাহিনীকে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। ও আসলে কে? বাকি ক্যাডাররা আরিয়ানের এই রূপ দেখে ভয়ে পিছিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আরিয়ান তখন এক জীবন্ত যমদূত। সে করিডোরে পিলারে একটা লাথি মেরে শূন্য লাফিয়ে উঠল এবং মাঝ আকাশে পরপর 3টে গুলি করে আরও 3 জনকে নিস্তেজ করে দিল। স্যাম করিডোরে ওপাশ থেকে রাইফেল তাক করার চেষ্টা করতেই আরিয়ান বিদ্যুৎ বেগে এগিয়ে গিয়ে তার হাতের রাইফেলটা কেড়ে নিল এবং রাইফেলের বাট দিয়ে স্যামের মুখে সজোরে আঘাত করল। স্যামের চোয়াল ভেঙে সে করিডোরে মেঝেতে ছিটকে পড়ল এবং অজ্ঞান হয়ে গেল। পুরো করিডোরে এখন শুধু ভিপি আনোয়ারের গুন্ডাদের আর্তনাদ আর আরিয়ানের ভারী বুটের আওয়াজ। ভিপি আনোয়ার নিচে ততক্ষণে সিঁড়ি দিয়ে নিচে পালিয়ে গেছে। আরিয়ান অহনার দিকে এগিয়ে এলো এবং তার হাত ধরে টেনে তুলল। মিস অহনা, ভিপি আনোয়ার নিচে গিয়ে আরও ফোর্স অ্যালার্ট করার আগেই আমাদের এখান থেকে বের হতে হবে। ক্যাম্পাসের পেছনের পাঁচিলটা পার হতে পারলেই আমার গাড়ি রেডি আছে, আসুন আমার সাথে। আরিয়ান অহনাকে আগলে রেখে ডিপার্টমেন্টের পেছনে সিঁড়ি দিয়ে নেমে এলো এবং অত্যন্ত সাহসিকতার সাথে ক্যাম্পাসের সীমানার প্রাচীর পার করে তাকে নিজের ব্ল্যাক উইন্ডো গাড়িতে এনে বসালো। গাড়িটি তীব্র গতিতে নাটোর হাইওয়ের দিকে ছুটে চলল। গাড়ির ভেতরে এসি চলছিল। অহনা লম্বা লম্বা শ্বাস নিতে নিতে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের চশমাটা এখন তার পকেটে। তার চোখে সেই তীক্ষ্ণতা দেখে অহনার পুরো শরীর শিউরে উঠেছিল। সে বুঝতে পারল সে এতদিন যাকে বলদ ভেবেছিল সে আসলে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে রহস্যময় এবং ক্ষমতাধর মাফিয়া কিং। আরিয়ান, আই এম রিয়েলি সরি। আমার চরম ভুল হয়েছিল। আমি আপনাকে ড্রাগ আর কেমিক্যাল সিন্ডিকেটের পার্টনার ভেবেছিলাম। আমি ভেবেছিলাম আপনি ভিসি আর সায়েমের হয়ে কোডিং করেন, কিন্তু আজ আপনি যেভাবে নিজের জীবন বাজি রেখে আমাকে এই বিষাক্ত ঘর থেকে বের করে আনলেন, তারপর আমার আর কোনো সন্দেহ নেই আপনি কোনো অপরাধী নন। ভুলটা আমারও হয়েছিল মিস অহনা। আমিও আপনার ওই স্কুটির ধাক্কা আর সাইমের মেসেজ দেখে ভেবেছিলাম আপনি দুবাইয়ের বায়ারদের করাপ্টেড এজেন্ট। আমি ভাবিনি যে পুলিশ ডিপার্টমেন্টে আপনার মতো এত সাহসী এবং জেদি একজন অফিসার আছে যে একাই পুরো চক্রের ডেরায় ঢুকে পড়েছে। আমাদের দুজনের উদ্দেশ্য যেহেতু এক, তাই আমাদের এই ভুল বোঝাবুঝিটা এখানেই শেষ হওয়া দরকার। হ্যাঁ আরিয়ান, আমাদের আসল শত্রু ভিসি আর সায়েম নয়, আসল শত্রু হলো ভিপি আনোয়ার হোসেন। সে নিজেকে ছাত্র নেতা সাজিয়ে এই পুরো ইউনিভার্সিটিকে একটা ক্রাইম জোনে পরিণত করেছে। কিন্তু এখন আমরা কি করব আরিয়ান? ও তো অলরেডি জেনে গেছে যে আমরা ওর পেছনে লেগেছি। ও নিশ্চয়ই ল্যাবের মেইন চালানের রুট চেঞ্জ করে দেবে। আনোয়ার হোসেন ভেবেছে সে ফাঁদ পেতে মাফিয়া কিংকে আটকে ফেলেছে, কিন্তু সে জানে না শিকারী যখন নিজে ফাঁদ পাতে তখন সে নিজের মৃত্যুর পরোয়ানা সই করে। ভিপি আনোয়ারের ওই বেনামি ইমেইল আর লোকাল সিন্ডিকেটের প্রতিটা ডাটা এখন আমার এই ল্যাপটপে লাইভ ট্র্যাকিং হচ্ছে। ও যেখানেই পালাক না কেন ও পার পাবে না। মিস অহনা, ক্রাইম ব্রাঞ্চের অফিসার হিসেবে আপনি মাঠের লিড নেবেন, আর আন্ডারওয়ার্ল্ডের কিং হিসেবে ব্যাকগ্রাউন্ডের পুরো সিস্টেম আমি ধ্বংস করব। আগামী 24 ঘন্টার মধ্যে ভিপি আনোয়ার আর তার পুরো কেমিক্যাল সাম্রাজ্য এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে চিরতরে মুছে যাবে। এটা আরিয়ানের প্রতিশ্রুতি। নাটোর হাইওয়ের ওপর দিয়ে আরিয়ানের কালো রঙের বিলাসবহুল গাড়িটি তীব্র গতিতে ছুটে চলেছে। চারপাশের অন্ধকার কেটে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। গাড়ির ভেতরে পিনপতন নীরবতা এসে ঠান্ডা বাতাসের মাঝেও এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে। অহনা গাড়ির জানালায় মাথা হেলিয়ে বাইরের দিকে তাকিয়েছিল, কিন্তু তার মনের ভেতর ঝড় বইছিল। সে কিছুতেই মেলাতে পারছে না কিভাবে এগ্রিকালচার ডিপার্টমেন্টের সেই মলিন শার্ট পরা ভাঙ্গা সাইকেলের আরিয়ান এক নিমিষে আন্ডারওয়ার্ল্ডের এত বড় মাফিয়া কিং হয়ে উঠল।
আরিয়ানের হাত দুটো এখন খুব স্বাচ্ছন্দ্যে গাড়ি স্টিয়ারিং হুইল ঘোরাচ্ছে। চশমা ছাড়া তার চোখ দুটো রোড লাইটের আলো আধারিতে হীরের ফলার মতো চকমক করছে। অহনা আর নীরব থাকতে পারল না, সে আরিয়ানের দিকে মুখ ফেরালো। আরিয়ান, আমি এখনো পুরো বিষয়টা বিশ্বাস করতে পারছি না। তুমি যদি আন্ডারওয়ার্ল্ডের এত বড় একজন কিং হও, তবে এই প্রাক্তন অঞ্চলের একটা বিশ্ববিদ্যালয়ে নিজেকে এভাবে লুকিয়ে রাখার কি দরকার ছিল? কেন এই ছদ্মবেশে, কেন এই বলদ সেজে সবার মার খাওয়া আর অপমান সহ্য করা? তোমার একটা ইশারায় যেখানে পুরো শহর কেঁপে ওঠার কথা, সেখানে সায়েমের মতো একটা লোক তোমার কলার চেপে ধরে। এই নাটকের পেছনের আসল রহস্যটা কি? মিস অহনা, আন্ডারওয়ার্ল্ডের ক্ষমতা আর মাফিয়াগিরি চিরস্থায়ী কোনো রাজত্ব নয়। সেখানে প্রতিদিন নতুন শত্রু জন্ম নেয়। আমি এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছি কোনো নাটক করতে নয়, বরং একটা মিশন কমপ্লিট করতে। এই এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে কেমিক্যাল ল্যাব, ওখানকার মেইন রিসার্চ ফাইলটা আসলে আমার বাবার আবিষ্কৃত একটি বিশেষ জৈব ফর্মুলা। আজ থেকে 4 বছর আগে ভিপি আনোয়ার আর ভিসি মিলে আমার বাবাকে খুন করে সেই ফর্মুলা চুরি করেছিল। তারা ভেবেছিল সেই ফর্মুলা ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে কোটি কোটি টাকার কেমিক্যাল, ওয়েপন আর নিষিদ্ধ ড্রাগ তৈরি করে পার পেয়ে যাবে। আমি এখানে এসেছি আমার বাবার খুনের প্রতিশোধ নিতে আর সেই ফর্মুলার অপব্যবহার রুখতে। আর ছদ্মবেশ, চিতা যখন শিকারের জন্য ওত পাতে তখন সে নিজেকে আড়াল করেই রাখে। অপমানটা আমার কাছে কোনো বড় বিষয় ছিল না অহনা, আমার লক্ষ্য ছিল ওদের মূল শিকড় পর্যন্ত পৌঁছানো। ও, তার মানে এই লড়াইটা তোমার জন্য পার্সোনাল। অথচ আমি ভেবেছিলাম তুমি কোনো আন্তর্জাতিক স্মাগলিং গ্যাংয়ের অংশ। আনোয়ার হোসেন যে এত বড় একটা মাথা, সেটা আমার ডিপার্টমেন্টের ফাইলগুলোতেও ক্লিয়ার ছিল না। এখন তো ও সতর্ক হয়ে গেছে। ডার্ক রুমে আমাদের মারতে ব্যর্থ হওয়ার পর ও নিশ্চয়ই বসে থাকবে না। ক্যাম্পাস এখন ওর ক্যাডার বাহিনী আর প্রক্টোরিয়াল টিম দিয়ে কর্ডন করা থাকবে। আমরা এখন ব্যাক করব কিভাবে? আর সেই কেমিক্যালের মেইন চালানটাই বা কোথায়? আনোয়ার হোসেন ভাবছে সে খুব বুদ্ধিমান। ও এখন পুরো ক্যাম্পাসে রটিয়ে দেবে যে ফার্স্ট ইয়ারের আরিয়ান আর নতুন আসা ছাত্রী অহনা ল্যাবের কেমিক্যাল চুরি করে পালিয়েছে। প্রক্টর অলরেডি পুলিশের কাছে ভুয়া কমপ্লেন ফাইল করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু ও জানে না ওর প্রতিটা চাল আমার সিস্টেমে লাইভ কোডিং হচ্ছে। রুদ্র, লাইনে আছিস? ভিপি আনোয়ারের বর্তমান লোকেশন আর মুভমেন্টের আপডেট কি? আরিয়ানের ড্যাশবোর্ডের স্ক্রিনটা আচমকা অন হয়ে গেল এবং সেখানে রুদ্রর এনক্রিপ্টেড ভয়েস ভেসে এলো। রুদ্রর গলা শুনে মনে হচ্ছিল সে কোনো বড় হ্যাকিং অপারেশনের শেষ পর্যায়ে আছে। বস, গুড মর্নিং। ভিপি আনোয়ার এখন ভিসি স্যারের একটা বাংলোতে ইমার্জেন্সি একটা মিটিং করছে। সাইম জ্ঞান ফেরার পর ওকে জানিয়েছে যে আপনি কোনো সাধারণ ছাত্র নন। আনোয়ার এখন চরম আতঙ্কে আছে। ও দুবার বায়ারদের মেসেজ পাঠিয়েছে যে আজ রাত 12টার কনসাইনমেন্টে সময় শেপ ল্যাবের পুরোটা চালান 3টা অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস থেকে বের করে দেবে। বায়াররা অলরেডি নাটোর রোডের একটা গোপন গোডাউনে পেমেন্ট ক্লিয়ার করার জন্য রেডি হচ্ছে। আর বস, আনোয়ার হোসেন আপনার মেসের রুমে অলরেডি গুন্ডা পাঠিয়েছে। আপনার চটের ব্যাগ আর ল্যাপটপ ওরা খুঁজেছে, কিন্তু ওইখানকার সব ডাটা আমি আগেই মেইন সার্ভার থেকে ডিলিট করে দিয়েছি। পারফেক্ট। চোর যখন ভয় পায় তখন সে তাড়াহুড়ো করে ভুল চালতে শুরু করে। আনোয়ারকে ওর কাজটা করতে দাও। ও ভাবুক রাত 12টার কনসার্টের ভিড়ে ও সফলভাবে অ্যাম্বুলেন্সগুলো বের করে দিতে পারবে। রুদ্র চৌধুরী গ্রুপের যে স্পন্সরশিপ অ্যাকাউন্ট, ওটা ফ্রিজ করেছিস? হ্যাঁ বস, চৌধুরী কনস্ট্রাকশনের আড়ালে আনোয়ার যে ইলিগাল ফান্ড ট্রান্সফার করছিল ওইটার 14টা অ্যাকাউন্ট আমি সম্পূর্ণ ব্লক করে দিয়েছি। এখন আনোয়ারের হাতে কোনো ক্যাশ ব্যাকআপ নেই। ও ডিলটা কমপ্লিট করতে না পারলে দুবার বায়ারিওকে জ্যান্ত কবর দেবে। ও এখন দেওয়ালে পিঠ থেকে যাওয়া পাতিশালের মতন আচরণ করছে। আরিয়ান, তোমরা যেভাবে সিস্টেম হ্যাক করছো ওটা কিন্তু অফিসিয়ালি ক্রাইম। কিন্তু এই মুহূর্তে আনোয়ারকে থামানোর জন্য আমার কাছে এর চেয়ে ভালো কোনো পথ নেই। আমি আমার ঢাকা হেডকোয়ার্টারে কথা বলে আজ রাতের জন্য এক প্লাটুন স্পেশাল ফোর্স রেডি রাখতে পারি। কনসার্টের রাতে যখন অ্যাম্বুলেন্সগুলো গেট পার হবে, আমার ফোর্সগুলো কর্ডন করে ফেলবে। মিস অহনা, আপনার ফোর্স যদি এখন ক্যাম্পাসে ঢোকে তবে আনোয়ার হোসেন
আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। ও পুরো ল্যাব বিল্ডিংটা ডিনামাইট দিয়ে উড়িয়ে দেবে এবং সমস্ত প্রমাণ ধ্বংস করে দেবে। তাছাড়া এই নামকরা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যদি পুলিশ আর ক্যাডারদের লাইভ ফায়ার ওপেন হয় তবে শত শত সাধারণ ছাত্রছাত্রীর জীবন বিপন্ন হবে। আমি কোনো নিরীহ মানুষের রক্ত ঝরাতে চাই না। আজ রাতের অপারেশনটা হবে সম্পূর্ণ সাইলেন্ট আর লিথাল। আপনার ফোর্সকে আপনি ক্যাম্পাসের বাইরের চেকপোস্টে রেডি রাখুন। ভেতরের ময়লা সাফ করার দায়িত্ব আমার। তুমি একাই এত বড় একটা ক্যাডার বাহিনীর মুখোমুখি হবে আরিয়ান। আনোয়ারের কাছে কিন্তু অবৈধ অস্ত্রের বড় মজুদ আছে, আর পুরো প্রক্টোরিয়াল টিমও ওকে সাপোর্ট করবে। তুমি যত বড়ই মাফিয়া কিং হও না কেন, একা একটা পুরো সিস্টেমের সাথে ফাইট করা আত্মহত্যার শামিল। আমি একা নই অহনা, আমার সাথে আমার টেকনোলজি আর আমার আন্ডার ওয়ার্ল্ডের শ্যাডো টিম আছে। আনোয়ার হোসেন শুধু ক্ষমতার লোভ দেখেছে, মৃত্যুর আসল চেহারা ও এখনও দেখেনি। আপনি শুধু আমার দেওয়া রুট ম্যাপ অনুযায়ী আপনার টিমকে গাইড করবেন। এখন আমরা রাজশাহী শহরের একটা সেফ হাউসে যাব। সেখানে আপনি নিজেকে ফ্রেশ করে নিন এবং আজ রাতের চূড়ান্ত প্ল্যানটা বুঝে নিন। গাড়িটি নাটোর হাইওয়ে ছেড়ে রাজশাহী শহরের এক কোণায় থাকা একটি বিশাল সুরক্ষিত ভিলার সামনে এসে থামল। ভিলার গেটগুলো সম্পূর্ণ অটোমেটিক এবং চারপাশের দেওয়ালে হাইটেক লেজার সিকিউরিটি বসানো। আরিয়ানা আর অহনা গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলো। ঘরের ভেতর প্রবেশ করতেই অহনা দেখতে পেল দেওয়ালে বড় স্ক্রিনে চলছে। সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিটি কোণার লাইভ সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে। এমনকি ভিসিট ড্রয়িং রুমের ভেতরের দৃশ্য সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে। অহনা বিস্ময়ে স্তব্ধ হয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান টেবিল থেকে তার সেই মোটা ফ্রেমে চশমাটা তুলে নিল এবং একটা হালকা হাসির সাথে ওটা আবার চোখে পড়ল। চোখের পলকে সেই ভয়ঙ্কর মাফিয়া কিং আবার এগ্রিকালচার ডিপার্টমেন্টের নিরীহ আরিয়ানে রূপান্তরিত হলো। কি ভাবছেন অহনা? এই চশমাটা শুধু আমার চোখের পাওয়ার ঠিক রাখে না, এই আন্ডারওয়ার্ল্ডের মেইন ফ্রেমের সাথে আমার ব্রেনকে কানেক্ট করে। আজ দুপুরে আমি যথারীতি ক্যাম্পাসে যাব। আনোয়ার ভাববে আমি ভয় পালাচ্ছি, কিন্তু আমি ওর নোটিশ বোর্ডের সামনে গিয়ে দাঁড়াবো। ও যখন আমাকে দেখবে ও ভাববে ও জিতছে, আর এটাই হবে ওর জীবনের সবচেয়ে বড় ভুল। আরিয়ান, তুমি আসলেই একটা জিনিয়াস, কিন্তু আমার কেন যেন খুব ভয় হচ্ছে। আনোয়ার যদি দুপুরের দিকেই তোমাকে স্পট করে ফেলে এবং ক্যাম্পাসের ভেতরেই ওপেনলি অ্যাটাক করে, ও তো এখন খ্যাপা নেকড়ে। ও অ্যাটাক করার সাহস পাবে নহনা, কারণ ও এখনও জানে না ডার্ক রুমে ওর 10টা ট্রেন গুন্ডাকে কে মেরেছে। ও ভাবছে ওটা আপনার ক্রাইম ব্রাঞ্চের কোনো গোপন স্কোয়াডের কাজ। ও এখন পুলিশকে ভয় পাচ্ছে, আমাকে নয়। আর আমি ওর এই ভয়টাকেই আরও বড় করব। আপনি এখানে রেস্ট নিন, দুপুরের পর আপনার ডিউটি শুরু হবে। দুপুর 1টা। আরিয়ান আবার তার সেই জংধর সাইকেলটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেন গেট দিয়ে ভেতরে ঢুকলো। তার শার্টের হাতাটা তেমনই ছেঁড়া, চোখে সেই বোকা চশমা। কিন্তু আজ ক্যাম্পাসের পরিবেশ অন্যরকম। প্রতিটা মোড়ে মোড়ে ভিপি আনোয়ারের ক্যাডাররা লাঠি আর রড নিয়ে টহল দিচ্ছে। আরিয়ান সাইকেল চালিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টের করিডোরে আসতে দেখল ভিপি আনোয়ার হোসেন নিজে সাইম আর রিফাতকে নিয়ে দাঁড়িয়ে আছে। সাইমের মুখে ব্যান্ডেজে বাঁধা, আর চোখ দুটো আরিয়ানের দিকে তাকিয়ে আগুনে রূপ নিল। আনোয়ার হোসেন আরিয়ানের সামনে এসে তার পথ আটকে দাঁড়ান। কি আরিয়ান, কালকে তো তোকে ডার্ক রুমে দেখলাম, তুই তো বেশ ভালোই নাটক করিস। তা তোর সেই পুলিশ বান্ধবী কোথায়? ওরে বুঝি একা ফেলেই পালিয়ে এলি, নাকি ও অলরেডি আমার ছেলেদের হাতে শেষ হয়ে গেছে? আনোয়ার ভাই, সাইম ভাই, আপনারা এসব কি বলছেন? ডার্ক রুম মানে? আমি তো কালকে রাতে মেসে ঘুমাচ্ছিলাম, আজ সকালে নোটিশ বোর্ডে দেখলাম আমার অ্যাসাইনমেন্টটা নাকি ক্যান্সেল করা হয়েছে। আমি তো হেড স্যারের কাছে যাচ্ছিলাম ওটা রিকোয়েস্ট করতে। আপনারা প্লিজ আমাকে মারবেন না আনোয়ার ভাই, আমি খুব গরিব মানুষ। হা হা হা, দেখ স্যাম, দেখ এই বলদটার অ্যাক্টিং দেখ। ও এখনো ভাবছে ও বেঁচে যাবে। আরিয়ান, তোর চশমা আর তোর ওই চটের ব্যাগ নাটক আমি ধরে ফেলেছি। তোকে আমি এখনই এই ক্যাম্পাসের মেইন অডিটোরিয়ামে আন্ডারগ্রাউন্ডে নিয়ে যাব। তুই যে বায়ারদের অ্যাকাউন্ট ফ্রিজ করেছিস ওইটার পাসওয়ার্ড আজ তুই আমাকে নিজে মুখে বলবি। আর যদি না বলিস তবে আজ রাতেই কনসার্টের লাউড স্পিকারের আওয়াজের মাঝেই তোর হাড়গোড় গুঁড়ো করার শব্দ হারিয়ে যাবে। তোকে বাঁচানোর মতো কেউ নেই এখানে।
আনোয়ার ভাই, আমি কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করিনি। আমি তো কম্পিউটার চালানোই ভালো করে জানি না। আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বাঁচান, কেউ আমাকে বাঁচান। সাইম আর রিফাত আরিয়ানের দুহাত শক্ত করে চেপে ধরল এবং করিডোরের পেছনে অন্ধকার পথ দিয়ে তাকে মেন অডিটোরিয়ামের আন্ডারগ্রাউন্ডের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। আনোয়ার হোসেন চুট ফুঁকতে ফুঁকতে তাদের পেছনে হাঁটছিল, কিন্তু তারা কেউ খেয়াল করলো না। আরিয়ানের চশমার কাছের কোণায় একটা সবুজ লাইট জ্বলছে এবং সে মনে মনে বলছে, আনোয়ার হোসেন, তুমি নিজেই বাঘের ডেরায় এসে বাঘকে খাঁচায় ভরার চেষ্টা করছো। আজ রাত 12টা পর্যন্ত তোমার এই রাজত্ব, তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখবে আন্ডারওয়ার্ল্ডের আসল কিংয়ের বিচার। রাত তখন 11:45। মেন অডিটোরিয়ামের উপরে তখন হাজার হাজার ছাত্রছাত্রীর চিৎকার আর কনসার্টের ভারী বেস ড্রামের আওয়াজে পুরো ক্যাম্পাস কাঁপছে। কিন্তু সেই অডিটোরিয়ামের ঠিক নিচে মাটির তলার অন্ধকার কোল্ড স্টোরেজ রুমে পরিবেশটা ছিল সম্পূর্ণ ভিন্ন। চারিদিকে দেওয়ালে জমাট বাঁধা ঠান্ডা আর কেমিক্যালের তীব্র ঝাঁঝালো গন্ধ। আরিয়ানকে একটা লোহার চেয়ারের সাথে শক্ত করে মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। তার মুখের চশমাটা মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলেছে সাইম। আরিয়ানের ছেঁড়া শার্টের হাতা বেয়ে রক্ত ঝরছে, মুখটা একপাশে বাঁকা হয়ে আছে। বিপি আনোয়ার হোসেন তার দামি চামড়া জ্যাকেটের পকেটে হাত দিয়ে আনোয়ারের সামনে এসে দাঁড়ালো। তার পেছনে সাইম, রিফাত সহ অত্যন্ত 20 জন সশস্ত্র ক্যাডার চাইনিজ কোরাল আর শটগান নিয়ে পাহারায় দাঁড়িয়ে আছে। কিরে মাফিয়ার বাচ্চা, তোর সেই তেজ এখন কোথায় গেল? ডার্ক রুমে আমার 10টা ছেলেকে খুব কায়দা করে মেরেছিলি না? ভেবেছিলি আনোয়ার হোসেনের সাম্রাজ্যে তুই একটা চাটের ব্যাগ আর চশমা পরে এসে ধুলোয় মিশিয়ে দিবি? আর মাত্র 15 মিনিট আরিয়ান, ঠিক রাত 12টায় কনসার্টের সাউন্ড পিকে উঠবে। তখন ল্যাবে কেমিক্যালের ড্রাম বোঝাই 3টি অ্যাম্বুলেন্স মেইন গেট পার হবে। দুবাইয়ের বায়ার অলরেডি বর্ডারের ওই পাশে টাকা রেডি করে রেখেছে। তুই যদি এখন ওই ফ্রিজ করা অ্যাকাউন্টের ব্যাকআপ পাসওয়ার্ড না বলিস, তবে সায়েম তোর চামড়া জ্যান্ত সিলে নুন লাগিয়ে দিবে। আনোয়ার ভাই, এই কুত্তার বাচ্চাকে আর সময় দিবেন না। ও কালকে আমার মুখের চোয়াল ভেঙে দিয়েছে। আজ আমি ওকে কোড়াল দিয়ে কেটে এই কেমিক্যালের ড্রামের ভেতরে ভরে দিব। বল পাসওয়ার্ড কি? টাইপ কর ল্যাপটপে। আনোয়ার ভাই, সাইম ভাই, আমি তো আপনাদের আগেই বলেছি আমি কোনো পাসওয়ার্ড জানি না। আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের একটা সাধারণ গরিব ছাত্র। আপনারা কেন আমার উপরেই জুলুম করছেন? ল্যাবের মেইন ফাইলটা তো আমি কোনোদিন চোখেই দেখিনি। আমার আম্মা বাড়িতে পথচে বসে আছে, আমাকে ছেড়ে দিন ভাই। হা হা হা, নাটক! এখনো নাটক করছিস? তোর এই কান্নাকাটি দেখার সময় আমার নেই সায়েম। ওর ডান হাতের আঙ্গুলগুলো একটা একটা করে ভাঙতে শুরু কর, দেখি কতক্ষণ পাসওয়ার্ড না দিয়ে চেপে রাখতে পারে। সাইম একগাল হেসে হাতের চাইনিজ কোরালটা টেবিল উপর রেখে আরিয়ানের দিকে এগিয়ে এলো। কিন্তু সে আরিয়ানের একদম কাছাকাছি আসা মাত্রই আরিয়ানের মুখে সেই ভয়ার্ত কন্দনরত ভাবটা 1 সেকেন্ডের মধ্যে কর্পূরের মতো গায়েব হয়ে গেল। আরিয়ানের চোখের মণি দুটো অন্ধকারের মাঝে খাঁটি ইস্পাতের মতো চকমক করে উঠল। সে সাইমের দিকে তাকিয়ে এক অদ্ভুত ঠান্ডা বিষাক্ত হাসি দিল। সাইম, তোকে কালকে একবার ছেড়ে দিয়েছিলাম কারণ আমি চুনোপুটির উপর নিজের শক্তি নষ্ট করতে চাইনি। কিন্তু তুই আজ আমার মায়ের নাম মুখে নিয়ে নিজের ডেথ ওয়ারেন্ট নিজে সই করে ফেললি। আনোয়ার হোসেন, তুই ঘড়ি দেখছিস তো? ঠিক রাত 11:59। তোর অ্যাম্বুলেন্সগুলোর চাকা ক্যাম্পাস পার হওয়া তো দূরের কথা, ওগুলোর ইঞ্জিন স্টার্ট নেওয়ার ক্ষমতাই এখন আর নেই। কি বললি তুই? সায়েম, শেষ করে দে ওকে। ও আমাদের সাথে মাইন্ড গেম খেলছে। সাইম আরিয়ানের গলা ধরার জন্য হাত বাড়াতে আরিয়ান নিজের দু কাঁধের জয়েন্ট 1 সেকেন্ডে লক করে ভেতরের দিকে চাপ দিল। আন্ডারওয়ার্ল্ডের স্পেশাল বোন শিফটিং টেকনিক ব্যবহার করে সে নিজের শরীরের হাড়ের পজিশন চেঞ্জ করে ফেলল, যার ফলে গায়ের চারপাশে মোটা লোহার শিকলগুলো মটমট করে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল। শিকল মুক্ত হতে আরিয়ান চিতার বেগে চেয়ার থেকে শূন্যে লাফিয়ে উঠল। স্প্রিংয়ের মতো ঘুরে সে সাইমের বুকে একটা রিভার্স ফ্লাইং কিক মারল। কিকটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সাইম প্রায় 10 ফুট উড়ে গিয়ে দেওয়ালের সাথে সজোরে ধাক্কা খেল এবং তার বুকের পাঁজর ভাঙ্গার বিকট শব্দ আন্ডারগ্রাউন্ডের ঘরে প্রতিধ্বনিত হলো।
স্যাম মুখ দিয়ে রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়ল। তার আর ওঠার ক্ষমতা ছিল না। ওরে বাবারে, ও তো লোহার শিকল ভেঙে ফেলেছে। ধর ওকে, গুলি কর, সবাই মিলে গুলি কর। ক্যাডাররা কিছু বুঝে ওঠার আগেই আরিয়ান টেবিলের উপর স্লাইড করে ওপাশে চলে গেল। মাটিতে ড্রাইভ দিয়ে এসে স্যামের ফেলে যাওয়া চাইনিজ কোরালটা ডান হাতে তুলে নিল এবং বাম হাতে কোটের ভেতর থেকে নিজের সাইলেন্সার লাগানো এক পিস্তল বের করলো। রিফাত শটগান তাক করতেই আরিয়ান পলকের মধ্যে একটা গুলি ছুঁল। গুলিটি নিখুঁতভাবে রিফাতের ডান হাতের কবজি ভেদ করে চলে গেল এবং শটগানটি হাত থেকে মাটিতে পড়ে গেল। আরিয়ান মুহূর্ত সময় নষ্ট না করে বাকি 20 জন সঅস্ত্র আন্ডার মাঝখানে এক জীবন্ত তাণ্ডব হয়ে ঝাঁপিয়ে পড়ল। কোল্ড স্টোরেজের অন্ধকার ঘরে শুরু হলো এক রুদ্ধশ্বাস ও রক্তক্ষয়ী যুদ্ধ। 4 জন ক্যাডার একসাথে লাঠি আর রড নিয়ে আরিয়ানকে চারিদিক থেকে ঘিরে ধরেছিল। আরিয়ান কোরালটা বাতাসে ঘুরিয়ে প্রথম জনের হাতের রডটা দুটুকরো করে দিল এবং কোরালের পেছনের বাট দিয়ে তার থুতনিতে সজোরে আঘাত করল। সাথে সাথেই আরিয়ানের বাম হাতের পিস্তলটি গর্জে উঠল। বাকি 3 জনের হাঁটু আর কাঁধ লক্ষ্য করে নিখুঁত শুটিং স্কিলের চোটে করিডোরে মেঝে নিমিষের মধ্যে রক্তে ভেসে গেল। একজন ক্যাডার পেছন থেকে আরিয়ানের ঘাড়ে কোপ মারতে এলে আরিয়ান ডাকিং করে নিচে বসে পড়ল আর সুইপ কিক করে তাকে মাটিতে ফেলে তার বুকের ওপর নিজের বুট জুটো দিয়ে সজোরে চাপ দিল। ফুসফুস ফেটে সেই ক্যাডার ওখানেই নিস্তেজ হয়ে গেল। আরিয়ানের গতির সামনে আনোয়ারের ট্রেন্ড গুন্ডা বাহিনী খড়কুটোর মতো উড়ে পড়ে যাচ্ছিল। ঘরের চারিদিকে লাইটগুলো ক্যাডারদের ছোড়া এলোপাথারি গুলিতে ভেঙে চুরমার হয়ে গেল। এখন শুধু পিস্তলের ফায়ার আর চাইনিজ কোরালের ধাতব শব্দে পুরো আন্ডারগ্রাউন্ড নরপুরীতে পরিণত হয়েছে। এ তো মানুষ না, এ তো সাক্ষাৎ শয়তান। এই সাউন্ডের মধ্যেও প্রতিটা বুলেটের ডিরেকশন টের পাচ্ছে কিভাবে? রিফাত, ব্যাকআপ ফোর্স ডাকো, মেইন গেটে ছেলেদের ভেতরে আসতে বলো। আনোয়ার হোসেন ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের সিক্রেট দরজার দিকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু আরিয়ান তখন তার শেষ 3 জন ক্যাডারের মাথা একসাথে ঠুকিয়ে দিয়ে তাদের মেঝেতে আশ্রয় ফেলেছে। পুরো ঘরে 20 জন ক্যাডার এখন রক্তাক্ত নিথর অবস্থায় মাটিতে পড়ে ছটফট করছে। আরিয়ান নিজের শার্টের হাতা দিয়ে মুখের রক্ত ও ঘাম মুছে ধীর পায়ে আনোয়ারের দিকে এগোতে লাগলো। তার হাতে থাকা কুড়ালটা থেকে টপ টপ করে রক্ত ঝরছে মেঝেতে। ঠিক তখনই কোল্ড স্টোরেজের মেন লোহার দরজাটা ভেঙে ভেতরে ঢুকলো অহনা। অহনার পরনে এখন পুলিশের ব্ল্যাক ট্যাকটিক্যাল গিয়ার, হাতে অটোমেটিক রাইফেল। তার পেছনে ক্রাইম বেঞ্চের স্পেশাল ফোর্সের 10 জন অফিসার। হ্যাটস অফ আনোয়ার হোসেন, পুরো বিল্ডিং আমাদের দখলে। হ্যান্ডস আপ আনোয়ার হোসেন, পুরো বিল্ডিং এখন আমাদের দখলে। তোমার যে 3টা অ্যাম্বুলেন্সের কেমিক্যাল নিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, ওগুলোর ড্রাইভের ছদ্মবেশে আমার নিজের পুলিশ অফিসাররা বসেছিল। তোমার পুরো কেমিক্যাল সাম্রাজ্য এখন সিলগালা করা হয়েছে। আর নড়াচড়ার চেষ্টা করবে না, জাস্ট শুট করে দেব। ভিপি আনোয়ার হোসেন দেখল তার পালানোর আর কোনো পথ নেই। সে থরথর করে কাঁপতে কাঁপতে হাত দুটো উপরে তুলে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। আনোয়ার ফোর্সের লোকেরা আনোয়ার, সাইম আর রিফাতকে টেনে হিঁচড়ে হাতকড়া পরিয়ে ঘরের বাইরে নিয়ে যেতে লাগলো। তারা চলে যাওয়ার পর অহনা আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানের পুরো শরীর শত্রুদের রক্তে ভেজা, কিন্তু তার চোখে মুখে কোনো ক্লান্তি নেই। সে শান্তভাবে টেবিলের উপর কোরালটা রেখে মাটিতে পড়ে থাকা তার ভাঙ্গা চশমাটা কুড়িয়ে নিল। আরিয়ান, তুমি একা একাই 20 জন সশস্ত্র ক্যাডারকে শেষ করে দিলে। আমি বাইরে আমার ফোর্স নিয়ে ব্যাকআপের জন্য আসছিলাম, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আরিয়ানের ক্ষমতা আসলেই অসীম। দেশের এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠানকে তুমি আজ একটা ধ্বংসস্তূপের হাত থেকে বাঁচিয়ে দিলে। মিস অহনা, আমি ক্যাম্পাসকে বাঁচিয়েছি আমার নিজের স্বার্থে। আমার বাবার ফর্মুলা আর আনোয়ার হোসেনের এই নোংরা ফাইলগুলো এখন সম্পূর্ণ সুরক্ষিত। আনোয়ারের চ্যাপ্টার আজ থেকে ক্লোজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন পুরোপুরি অপরাধ মুক্ত। তাহলে এখন তোমার পরবর্তী প্ল্যান কি আরিয়ান? তুমি কি আবার সেই ছেঁড়া শার্ট আর ভাঙা সাইকেল নিয়ে এগ্রিকালচার ডিপার্টমেন্টের ক্লাসে ফিরে যাবে, নাকি আন্ডারওয়ার্ল্ডের কিং হিসেবে নিজের চেনা রাজত্বে ব্যাক করবে? ছদ্মবেশটা আমার অভ্যাস হয়ে গেছে অহনা।
রাজত্ব যেখানেই থাকুক না কেন, আরিয়ানের আসল পরিচয়টা কিন্তু এই ক্যাম্পাসের মাটির সাথেই মিশে থাকবে। ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামটা আমাকে দিতেই হবে, কারণ আমার আম্মা এখনও ভাবেন তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন বড় কৃষিবিদ হবে। আসি মিস অহনা, ভালো থাকবেন। আরিয়ান তার তালি দেওয়া চটের ব্যাগটা কাঁধে তুলে নিল। ভাঙা চশমা পকেটে রেখে সে ধীর পায়ে অডিটোরিয়ামের আন্ডারগ্রাউন্ডের সিঁড়িতে উপরের দিকে উঠতে লাগলো। উপরে অডিটোরিয়ামে তখনও কনসার্টে লাইট জ্বলছে, হাজার হাজার ছাত্রছাত্রী উল্লাস করছে। কেউ জানল না তাদেরই মাঝের এক অতি সাধারণ অবহেলিত ছদ্মবেশী ছেলে আজ রাতে নিঃশব্দে পুরো আন্ডারওয়ার্ল্ডের ইতিহাস বদলে দিয়ে নিজের বাবার অপূর্ণ প্রতিশোধ সম্পূর্ণ করেছে। ভিপি আনোয়ার হোসেন সাইম এবং রিফাতের গ্রেপ্তারের পর কেটে গেছে আরও একটা মাস। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে অপরাধের সেই কালো মেঘ চিরতরে কেটে গেছে। কেমিক্যাল ল্যাবের আড়ালে চলা সেই আন্তর্জাতিক সিন্ডিকেটের মূল উপড়ে ফেলেছে ক্রাইম ব্রাঞ্চ। পুরো বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসনকে নতুন করে সাজানো হয়েছে এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টের ল্যাবটি এখন সাধারণ ছাত্রছাত্রীদের গবেষণার জন্য সম্পূর্ণ উন্মুক্ত। আজ ক্যাম্পাসে এক উৎসবমুখর পরিবেশ। ফার্স্ট ইয়ারের ফাইনাল পরীক্ষার রেজাল্ট নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে। আরিয়ানা সেই জং ধরা সাইকেলটা যথারীতি নোটিশ বোর্ডের পাশে কৃষ্ণচূড়া গাছের নিচে স্ট্যান্ড করা। তার পরনে আজ ইস্ত্রি করা একটা পরিষ্কার সাদা শার্ট, কাঁধে চটের ব্যাগটা বদলে একটা নতুন ব্যাকপ্যাক। তবে চোখে সেই মোটা ফ্রেমে চশমাটা আগের মতোই আছে। সে শান্ত পায়ে নোটিশ বোর্ডের দিকে এগিয়ে গেল। এই যে আমাদের আরিয়ান সাহেব এসেছেন। কি রে আরিয়ান, এতক্ষণ কোথায় ছিলি তুই? নিজের রেজাল্ট দেখেছিস? পুরো এগ্রিকালচার ডিপার্টমেন্টে তুই ফার্স্ট হয়েছিস। আমরা তো জানতাম তুই দিনরাত শুধু প্র্যাকটিক্যাল খাতায় লিখিস। তুই যে পড়ালেখায় এত বড় জেনিয়াস, সেটা তো আগে বলিসনি। তানহা আপা, আমি আসলে ভাবতেই পারিনি আমি ফার্স্ট হব। আমি তো শুধু ক্লাসের লেকচারগুলো একটু মনোযোগ দিয়ে পড়তাম। আম্মা শুনলে খুব খুশি হবেন। ওনার স্বপ্ন ছিল আমি যেন ভালো করে পাশ করি। আপনাদের সবার দোয়ায় কাজ হয়েছে আপা। তোর আম্মা তো খুশি হবেনি। আর শোন, সায়েন্সের ওই নোংরা গ্রুপটা ক্যাম্পাস থেকে বিদায় হওয়ার পর এখন আমরা সবাই খুব শান্তিতে আছি। তুই এখন থেকে আমাদের নিয়মিত পড়া বুঝিয়ে দিবি, বুঝলি? চল তোকে আজ ক্যাফেটেরিয়াতে সিঙ্গারা আর চা খাওয়াবো। আপনারা চলেন আপা, আমি সাইকেলটা নিয়ে লাইব্রেরির মোড় হয়ে আসছি। আমার একটা বই জমা দেওয়া বাকি আছে। আপনারা টেবিলে বসুন, আমি আসছি। আরিয়ান তানহাদের বিদায় দিয়ে নিজের সাইকেলের দিকে এগিয়ে গেল, কিন্তু সেই হ্যান্ডেলটা ধরার আগে তার সামনে সে দাঁড়ালো সেই পরিচিত লাল রঙের স্কুটি থেকে নেমে এলেন অহনা। তবে আজ তার পরনে কোনো খাকি কুর্তি বা পুলিশের ট্যাকটিক্যাল গিয়ার ছিল না। সে পরেছিল একটি সুন্দরী নীল রঙের সালোয়ার কামিজ। চোখে সানগ্লাস নেই, তার বদলে চোখে এক অদ্ভুত শান্ত ও তৃপ্তির দৃষ্টি। অহনা স্কুটির চাবিটা হাতে ঘোরাতে ঘোরাতে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো। আরিয়ান চশমাটা নাকের ওপর একটু ঠিক করে নিয়ে মুচকি হাসলো। অভিনন্দন আরিয়ান সাহেব, ডিপার্টমেন্টের ফার্স্ট হওয়ার খবরটা আমিও হেডকোয়ার্টারে বসে পেয়েছি। আন্ডারওয়ার্ল্ডের এত বড় কিং হয়েও বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় টপ করা, এই মাল্টিটাস্কিং শুধু তোমার পক্ষে সম্ভব। ঢাকা ফেরার আগে ভাবলাম তোমার সাথে শেষ একবার দেখা করে যাই। ধন্যবাদ মিস অহনা, তবে কৃতিত্বটা আপনারও প্রাপ্য। আপনি যদি সেদিন সময় মতো ফোর্স নিয়ে ব্যাকআপ না দিতেন, তবে ল্যাবের ফাইলগুলো উদ্ধার করা এত সহজ হতো না। আপনি আজ ঢাকা ফিরে যাচ্ছেন। আপনার অফিসিয়াল মিশন তো তাহলে সাকসেসফুলি কমপ্লিট। হ্যাঁ আরিয়ান, মিশন কমপ্লিট। ভিপি আনোয়ার আর তার দুবাইয়ের বায়ারদের পুরো নেটওয়ার্ক এখন জেলের ভেতরে। আর সবচেয়ে বড় কথা, তোমার বাবার সেই মূল্যবান ফর্মুলাটা এখন সরকারিভাবে সুরক্ষিত এবং ওটা এগ্রিকালচারের ভালো কাজে ব্যবহার করা হবে। আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে প্রমোশন দেওয়া হচ্ছে, কিন্তু আরিয়ান, আমার একটা খটকা এখনো দূর হলো না। কোন খটকার কথা বলছেন অহনা? আনোয়ার তো এখন শাস্তি পাচ্ছে। আর কোনো রহস্য তো বাকি থাকার কথা নয়। রহস্য অন্য জায়গায় আরিয়ান। তুমি ফার্স্ট ইয়ার পাশ করে সেকেন্ড ইয়ারে উঠলে, কিন্তু আন্ডারওয়ার্ল্ডে সেই মাফিয়া কিং আরিয়ানের রাজত্ব কি এইভাবেই এই ক্যাম্পাসের শান্ত পরিবেশে লুকিয়ে থাকবে? তুমি কি সত্যি একজন সাধারণ কৃষিবিদ হয়ে জীবন পার করে দেবে? তোমার সেই বিশাল সাম্রাজ্য, সেই রুদ্র আর শ্যাডো টিমের কি হবে? অহনা,
আন্ডারওয়ার্ল্ডের কিং হওয়াটা আমার কোনো শখ ছিল না, ওটা ছিল পরিস্থিতির দাবি। বাবার খুনের বদলা আর ফর্মুলা উদ্ধার করার জন্যই আমাকে ওই অন্ধকার দুনিয়ায় পা রাখতে হয়েছিল। তবে হ্যাঁ, অন্যায় যেখানেই মাথাচাড়া দিয়ে উঠবে, এই চশমার আড়ালে থাকা আরিয়ান সেখানে ঠিকই পৌঁছে যাবে। কিন্তু এই ক্যাম্পাসের মাটিতে আমি শুধুই একজন ছাত্র। আমার মা চান আমি যেন দেশের মাটির সেবা করি, নতুন প্রযুক্তিতে চাষাবাদ করে কৃষকদের মুখে হাসি ফোটাই। মায়ের সেই ইচ্ছাটাই আমার জীবনের সবচেয়ে বড় রাজত্ব। তোমার এই চিন্তাভাবনাটা সত্যিই অসাধারণ আরিয়ান। আমি সত্যিই খুব গর্বিত যে আমার লাইফের সবচেয়ে বিপজ্জনক মিশনে তোমার মতো একজন পার্টনার পেয়েছি। কখনো কোনো ক্রাইম ফাইটিংয়ে যদি পুলিশের স্পেশাল হেল্প লাগে, আমি কিন্তু সরাসরি আন্ডারওয়ার্ল্ডের কিংকে নক করব। তখন যেন আবার অ্যাসাইনমেন্টের লেখার বাহানা দিয়ে এড়িয়ে যেও না। একদম না অহনা। পুলিশের এসি অহনা ম্যাম ডাকলে মাফিয়া কিং তো দূর, এই বলদ আরিয়ানও তার ভাঙা সাইকেল নিয়ে হাজির হয়ে যাবে। ভালো থাকবেন অহনা, আপনার নতুন কর্মজীবনের জন্য অনেক অনেক শুভকামনা। না হেসে স্কুটিতে উঠে স্টার্ট দিলেন। সে আরিয়ানের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে প্যারিস রোডের ভিড়ের মধ্যে মিলিয়ে গেল। আরিয়ান তার সাইকেলের চেনে একটু হাত দিয়ে ধুলোটা মুছে নিল। সে সাইকেলে উঠে প্যাডেল মারতে মারতে লাইব্রেরির দিকে রওনা হলো। দুপুরের মিষ্টি রোদ গগন শিরিষ গাছের পাতা চুইয়ে তার মুখের উপর এসে পড়ছে। তার পকেটে স্যাটেলাইট ডিভাইসটি তখন মৃদু ভাইব্রেট করছিল। আরিয়ান এয়ারপিসটা অন করলো। বল রুদ্র, কি আপডেট? বস, দুবাইয়ের মেইন সিন্ডিকেট এখন পুরোপুরি শান্ত। আপনার ভয়ে ওরা বাংলাদেশের দিকে আর চোখ তুলে তাকানোর সাহসও পাচ্ছে না। আমাদের শ্যাডো টিম এখন পরবর্তী অর্ডারের জন্য ওয়েট করছে। এখন আমাদের নতুন মিশন কি হবে বস? রুদ্র, আজ আর কোনো মিশন নেই। আজ রাতে আমার মেসের বাকি ছেলেদের আমি নিজে বিরিয়ানি খাওয়াবো, আর কাল সকালে আম্মাকে সারপ্রাইজ দিতে আমি বাড়ি যাচ্ছি। আন্ডারওয়ার্ল্ডের কিং এখন একটু ছুটিতে থাকবে। রুদ্র, এখন শুধু শান্তিতে বাঁচার আর দেশের মাটির জন্য কাজ করার সময়। সিস্টেম অফ কর। আরিয়ান এয়ারপিসটা অফ করে পকেটে রেখে দিল। সে সাইকেলের বেলটা টিং টিং করে বাজিয়ে ক্যাম্পাসের সবুজ ঘাসের মাঠটার পাশ দিয়ে এগিয়ে চলল। সাধারণ ছাত্রছাত্রীরা তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কেউ জানল না যে এই অতি সাধারণ ছেলেটি তাদের অজান্তেই এই পুরো ক্যাম্পাসকে এক ভয়ঙ্কর ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। কিন্তু আরিয়ানের মুখে এখন আর কোনো ছদ্মবেশী ভয় বা হিংস্রতা নেই। সেখানে আছে এক বিজয়ী নায়কের তৃপ্তিময় চেনা হাসি। আর এভাবেই শেষ হলো ভার্সিটির ছদ্মবেশী ছেলে আর আন্ডারওয়ার্ল্ডের ভয়ঙ্কর মাফিয়া কিং আরিয়ানের এক রুদ্ধশ্বাস এবং সফল উপাখ্যান।